নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি ফার্মার বয়। আজ ফার্মার বয়ের তৃতীয় পর্ব, থার্ড পার্ট। আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আসুন শুরু করি ফার্মার বয়ের তৃতীয় পর্ব, থার্ড পার্ট। খুব ভোরেই এখন নাস্তা খেয়ে নেয় ওরা। শিশির ভেজা মাঠের ওপারে সূর্য যখন উঠি উঠি করে, তার আগেই ঘোড়া দুটো নিয়ে পৌঁছে যায় আলমানজো খেতে। কোল্টগুলো থেকে ওকে দূরে থাকতে বলে দিয়েছে বাবা, কিন্তু শান্ত শ্রেষ্ঠ বয়স্কা বেস আর বিউটির বেলায় কোনো বারণ নেই। বয়সে ওরা আলমানজোর চেয়েও বড়, সেটা একটা কারণ। তবে আসল কথা হলো ওরা ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, অভিজ্ঞ। লাঙল টানা, মই দেওয়া সবই জানা আছে ওদের। কখন চলতে হবে, কখন বাঁক নিতে হবে, সব ওদের মুখস্থ। গত বছর শীতের আগে জমিতে লাঙল টেনে জৈব সার দিয়ে রাখা হয়েছিল। এখন মই দিতে হবে। গোটা শীতকাল দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে গেছিল ওরা। আবার কাজে নামতে পেরে খুব খুশি ঘোড়াগুলো। পিছন থেকে শুধু রাশ ধরে রাখলো আলমানজো। ওরা মইটা টেনে নিয়ে গেল মাঠের এক প্রান্ত থেকে ওই প্রান্তে। মইটা ঘুরিয়ে ঠিক জায়গা মতো বসিয়ে গিট আপ বললেই আবার টেনে নিয়ে গেল অপর প্রান্তে। আশেপাশের মাঠে মই দিচ্ছে আরো অনেক ছেলে। উত্তর দিকে দূরে দেখা যাচ্ছে রূপোলি ফিতের মতন সেন্ট লরেন্স নদী। জঙ্গলগুলোকে দেখে মনে হচ্ছে যেন সবুজ মেঘ। পাথুরে দেয়ালের উপর বসে লেজ নাড়াচ্ছে পাখিরা, ছোটাছুটি করছে কাঠবেড়ালি। ঘোড়ার পিছনে হাঁটছে আলমানজো, শীষ দিচ্ছে। পুরো মাঠটা সোজাসুজি একবার মই দেওয়া হয়ে যেতে আড়াআড়ি ভাবে আবার একবার মই দিল। বড় মাটির চাকাগুলো ভেঙে ছোট হয়ে এসেছে। কাজ চালিয়ে গেল আলমানজো। জমিটাকে একেবারে মসৃণ করে তুলতে হবে। এক সময় শীষ থেমে গেল ওর। খিদে লেগেছে, কিন্তু দুপুর হতে আরো বাকি। মনে হলো কয়েক যুগ পরে সূর্যটা উঠে এলো মাথার উপর। ছোট হয়ে গেল ওর ছায়াটা। এতক্ষণে কাছে দূরে বেশ কয়েকটা শিঙা বেজে উঠল। মায়ের টিনের বড় ডিনার হর্নের মধুর আওয়াজও ভেসে এলো। বেস আর বিউটি এই দুজন ঘোড়াই কান খাড়া করলো। তারপর দ্রুত পায়ে ক্ষেতের উপর দিয়ে কোনাকুনি হেঁটে বাড়ির দিকে প্রান্তের কাছে থামলো। মইটা খুলে মাঠেই ওটা রেখে দিল। ঘোড়া দুটোর গলায় এবার রাশ পরালো আলমানজো। তারপর উঠে বসলো বিউটির চওড়া পিঠে। প্রথমে ঘোড়াগুলো নিয়ে পাম্প হাউসে চলে এলো। ওদের পানি খাইয়ে স্টলে নিয়ে গিয়ে লাগাম খুলে দানা দিল খেতে। তারপরেই হন্তদন্ত হয়ে ছুটলো বাড়ির দিকে। রীতিমতো জ্বলছে পেটের ভিতরটা। আহ, মায়ের হাতের রান্না দারুণ। খিদের সময় আরো অনেক বেশি ভালো লাগে। বারবার উঁচু করে খাবার তুলে দিয়ে বাবা চলে গেল। ওর প্লেটে অনেক খাবার এখন। চোখের পলক ফেলতে না ফেলতেই গায়েব হয়ে যাচ্ছে সব খাবার। তৃপ্তির সঙ্গে পেট পুড়ে খেলো আলমানজো। মুচকি হেসে ওকে আরো দুটো পিঠা দিল মা। খেয়ে দিয়ে আবার কাজে ফিরে গেল ও ঘোড়া নিয়ে। সকলের চেয়ে দুপুরটা অনেক বেশি দীর্ঘ মনে হলো ওর। সন্ধ্যায় যখন নিত্যদিনের কাজ সারতে গোলাবাড়ির ফিরল তখন ও একেবারেই ক্লান্ত। কোনো মতে সাফার খেয়ে টলতে টলতে উপরে উঠেই ধপাস করে পড়লো নিজের বিছানায়। আহ, কি আরাম! চাদরটা বুক পর্যন্ত টেনে তুলবার আগেই তলিয়ে গেল গভীর ঘুমে। মনে হলো 1 মিনিটও হয়নি। মোমবাতি হাতে ডাকছে মা সিঁড়িতে দাঁড়িয়ে। এসে গেল আরেকটা দিন।
কদিন আগে টিনের জিনিসপত্র বিক্রি করতে এসেছিল নিক ব্রাউন তার এক্কা গাড়ি নিয়ে। শহরের অনেক খবর পাওয়া যায় তার কাছ থেকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নিউ ইয়র্ক থেকে ঘোড়া কিনতে এসেছে লোকজন। কাছে পিঠেই আছে ওরা, ভালো দামে কিনছে ঘোড়া, যে কোনো সময় এসে পড়তে পারে ওরা। তাই 4 বছর বয়সী কোল দুটোর বিশেষ যত্ন নিতে আরম্ভ করলো বাবা। নিয়মিত দলাই মালাই চলছে, গা আঁচড়ে দেওয়া হচ্ছে। আলমানজোর আগ্রহের অতিসাহ্য দেখে ওকে এসব কাজে সঙ্গে নিল এবার বাবা। তবে বলা থাকলো, স্টলে ওর একা ঢোকা চলবে না। মনের আনন্দে ওদেরকে ঝেড়ে মুছে পরিষ্কার করে কাপড় দিয়ে ডলে ডলে ঝকঝকে তকতকে করে তুলল আলমানজো। চিরুনি বলে লেজ ও কেশর পরিপাটি করলো, একটা ব্রাশ দিয়ে তেল মাখালো ওদের খুঁড়ে। হঠাৎ নড়ে উঠলো ওরা ভয় পেলে, তাই সবই করলো আলমানজো খুব সাবধানে ধীরে সুস্থে। ওদের যত্ন নেওয়ার সময় শান্ত নিচু গলায় কথা বললো ওদের সঙ্গে। কোল দুটো এখন ঠোঁট দিয়ে ওর আস্তিন চেপে ধরে মৃদু টান দিয়ে মনোযোগ আকর্ষণ করে। পকেটে গুঁতো দিয়ে জানতে চায় আপেল এনেছে কিনা। ওকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে ওরা, সেটা বোঝা যায় আলমানজোর আদর যখন ঝিকমিক করে ওঠে ওদের চোখ। আলমানজোর কাছে মনে হয় ঘোড়ার মতো এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চমৎকার আর কিছুই নেই সারা পৃথিবীতে। যখন ভাবে ওর একান্ত নিজস্ব করে একটা কোল্ড পেতে এখনো অনেক অনেক বছর দেরি আছে, তখন কেমন যেন ধৈর্যহারা হয়ে ওঠে ও। ফাঁপড় লাগে বুকের ভেতর। এক বিকেলে ঘোড়ার খরিদ্দার এলো গোলা প্রাঙ্গণে। লোকটাকে ওরা কখনো আগে দেখেনি, শহুরে লোক। শহরের মেশিনে তৈরি কাপড়ের পোশাক, ছোট্ট একটা লাল চাবুক দিয়ে নিজের পালিশ করা বুটে টোকা দিচ্ছে। চোখ দুটো নাকের দুপাশে খুব কাছাকাছি বসানো, গোঁফ জোড়া মোম দিয়ে পাকানো। কোল দুটোকে বের করে আনলো বাবা। একেবারে একই চেহারা দুটোর, সমান উঁচু, চমৎকার স্বাস্থ্য, বাদামি রঙের, কোথাও কম বেশি নেই একটুও। কপালেই একটা সাদা তারা। ঘাড় বাঁকিয়ে চিৎকার করার ভঙ্গিতে হেঁটে বেরিয়ে এলো ওরা। মে মাসে 4 বছর হবে বলল বাবা। কোথাও কোনো খুঁত পাবেন না, শরীর স্বাস্থ্যতে দেখতেই পাচ্ছেন। সব রকম শেখানো হয়েছে, একাও টানতে পারে গাড়ি, আবার একসাথেও টানতে পারে। যেমন উৎসাহ উদ্দীপনা তেমনি এরা শান্ত, মহিলাও চালাতে পারবে এদের। খরিদ্দার কোল দুটোর পা ধরে দেখলো, মুখ হা করিয়ে দাঁত পরীক্ষা করলো। বাবা হাসি মুখে দেখলো, ওকে বারণ করলো না কিছুই। লোকটা সরে দাঁড়ালো, একটা লম্বা রশিতে বেঁধে এক এক করে কোল দুটোকে নিজের ঘরে প্রথমে হাঁটালো, তারপর দৌড় করিয়ে দেখালো। মুখে বলল, ভালো করে দেখুন কোনো দোষ পাওয়া যায় কিনা। কোনো দোষ ধরতে পারলো না ক্রেতা। মাথা ঝাঁকালো লোকটা। বাবাও আর কিছু না বলে চুপ করে থাকলো। বেশ কিছুক্ষণ ভেবে চিনতে দাম বলল লোকটা, প্রতিটা $175। বাবা নাড়ল মাথা। 225-এর কমে দেবে না। আলমানজো জানে একটু বাড়িয়ে বলছে বাবা, আসলে ছেড়ে দেবে 200 করে পেলেই। এবার কোল দুটোকে গাড়িতে জুতে উঠে বসলো খরিদ্দার, তারপর নিজে পাশের সিটে বসলো, তারপর বেরিয়ে গেল রাস্তায়। মাথা উঁচু করে দৌড়চ্ছে ওই দুটো, লেজ আর কেশর উড়ছে হাওয়ায়, দারুণ দেখাচ্ছে। আলমানজো দৈনন্দিন কাজ ফেলে দাঁড়িয়ে থাকলো দর দাম কিভাবে এগোয় দেখবে বলে। গাড়ি যখন ফিরে এলো তখনও দামে বনেনি ওদের। বাবা নিজে দাড়ি টানছে আর লোকটা চোখ করছে গোফের প্রান্তে। লোকটাকে বাবা বোঝাবার চেষ্টা করলো, এই কোল দুটোকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার খরচা আছে, তাছাড়া বাজার এখন মন্দা, 2 পয়সা লাভ না হলে কারবার কিসের। প্রথমেই অনেক বেশি করে বলে ফেলেছে সে, 175-এর ওপর আর কিছু দেওয়ার উপায় নেই। বাবা বলল, বেশ তো, মাঝামাঝি একটা দামের অফার হতে পারে, $200, ব্যাস, এর নিচে আমি নাড়ব না।
কিছুক্ষণ ভেবে নিয়ে লোকটা মাথা নাড়ল। না, তাহলে আর হচ্ছে না, এত দামে। ঠিক আছে বলল বাবা, মনে কষ্ট নেবেন না, কথা আমাদের শেষ। তবে আপনি আমাদের সঙ্গে সাপার খেয়ে গেলে আমরা খুব খুশি হব। কোল দুটোকে গাড়ি থেকে খুলছে বাবা। খরিদ্দার বলল, সারানাকে এর চেয়েও ভালো ঘোড়া বিক্রি হচ্ছে $175। কোনো জবাব না দিয়ে কোল দুটোকে নিয়ে বাবা যখন ওদের স্টলের দিকে এগোচ্ছে, তখন তাড়াহুড়ো করে বলল লোকটা, ঠিক আছে ঠিক আছে, 200ই দেব। ঠকা হয়ে যাবে তবুও। এই ধরুন, এই যে বায়না। পকেট থেকে মোটা সোটা মানি ব্যাগ বের করে $200 এগিয়ে দিল বাবার দিকে। কাল ও দুটোকে শহরে পৌঁছে দিয়ে বাকি টাকা নিয়ে আসবেন। সাপার থাকতে পারছে না বলে দুঃখ প্রকাশ করে চলে গেল লোকটা ঘোড়ায় চেপে। বাবা রান্নাঘরে গিয়ে মায়ের হাতে দিল টাকাগুলো। চোখ কপালে উঠল মায়ের। বলো কি, এত টাকা বাড়িতে থাকবে সারা রাত? এখন আর শহরে গিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় নেই, বলল বাবা। বিপদের সম্ভাবনা তো দেখি না, আমরা ছাড়া আর কেউ জানে না টাকার কথা। আয় হায়, গেল আমার ঘুম। সারা রাত চোখের পাতা এক করতে পারবো না আজ। ঈশ্বর আছেন, উনিই দেখবেন, তুমি অত ভেবো না, বলল বাবা। এই পর্যন্ত দেখেই দুধের বালতি নিয়ে ছুটল আলমান্সো ঘোড়াবাড়ির দিকে। ঠিক সময় মতন সকাল বিকেল দুধ না দোয়ালে গরুর দুধ কমে যায়। দুধ দুইয়ে স্টল পরিষ্কার করে সব কটা পশুকে খাবার দিয়ে ঘরে ফিরতে ফিরতে আজ রাত 8টা বেজে গেল। ওর জন্য খাবার গরম রেখেছে মা। টাকাটার ব্যাপারে দুশ্চিন্তা থাকায় সাপার খাওয়াটা আর জমল না। একা মা নয়, সবারই মনটা ভার হয়ে আছে। বলা তো যায় না, খারাপ কিছু ঘটে যেতে পারে। প্রথমে ভাড়ার ঘরে লুকিয়ে রেখেছিল মা টাকাগুলো, কিছুক্ষণ পরেই ওখান থেকে সরিয়ে নিয়ে রেখেছে কাপড় রাখবার ক্লোজিটে। তার কিছুক্ষণ পরেই শোনা গেল মা বিড়বিড় করে বলছে, মনে হয় না কেউ ভাবতে পারবে যে ক্লোজিটের মধ্যে কাপড়ের ভাঁজে টাকাগুলো আছে। আরে কিসের শব্দ? লাফিয়ে উঠল ঘরের সবাই, দম আটকে কান পেতে শুনছে। কে যেন বাড়ির চারপাশে ঘুরছে। ফিসফিস করে বলল মা। জানলার বাইরে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। না, কিছু না, বলল বাবা চাপা গলায়। আমি বলছি, আমি শব্দ শুনেছি। আমি শুনিনি, বলল বাবা। রয়্যাল, বলল মা। দেখো তো কে। রান্নাঘরের দরজা খুলে বাইরে তাকালো রয়্যাল। একটু পরেই বলল, কিছু না, একটা বাজে কুত্তা। ভাগাও ওটাকে, বলল মা। রয়্যাল বাইরে গিয়ে ওটাকে তাড়িয়ে দিয়ে এলো। কুকুরের কথা শুনে কেমন যেন মনটা করে উঠল আলমান্সোর। ওর খুব শখ কুকুর পোষে, কিন্তু বাবা রাজি হয় না। ছোট ছোট পা দিয়ে আঁচড়ে বাগান নষ্ট করে দেবে, মুরগিগুলোকে তাড়া করবে, ডিম খেয়ে নেবে। আর বড় কুকুর তো রেগে গেলে ভেড়া মেরেও ফেলতে পারে। তাছাড়া মাও বলে অনেক জানোয়ার আছে এখানে, নোংরা একটা কুকুর নাই বা থাকলো। পা ধুচ্ছে আলমান্সো, এবার শুতে যাবে। এমন সময় পেছনের আঙিনায় খচমচ আওয়াজ হলো। বড় হয়ে গেল মায়ের চোখ। কিচ্ছু না, ওই কুকুরটাই, বলে দরজা খুলল রয়্যাল। প্রথমে কিছুই দেখা গেল না, ফলে আরো বড় হলো মায়ের চোখ। তারপর ঘরের সবাই দেখতে পেল ওটাকে। মস্ত বড় একটা কুকুর, কিন্তু শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেছে। লোমের নিচে পাঁজর দেখা যাচ্ছে। কুকুরে সরে গেল ওটা অন্ধকারে। আহারে বেচারা, বলল অ্যালিস। মা, ওকে একটু খেতে দিই। আচ্ছা ঠিক আছে, দাও, বলল মা। কাল সকালে উঠেই ওটাকে তাড়িয়ে দিও রয়্যাল। একটা টিনের থালায় কিছু খাবার নিয়ে দরজার কাছে মাটিতে নামিয়ে রাখলো অ্যালিস। কিন্তু ভয়ে কাছে আসছে না কুকুরটা। তবে আলমান্সো যেই দরজাটা লাগিয়ে দিল, অমনি শোনা গেল চেবানোর শব্দ। খাচ্ছে ও। দুইবার পরীক্ষা করে দেখলো মা সব দরজা ঠিক মতন তালা দেওয়া হয়েছে কিনা। মোমবাতি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই অন্ধকার হয়ে গেল ঘরটা। মনে হলো ডাইনিং রুমের জানলা দিয়ে উকি দিচ্ছে গাঢ় অন্ধকার।
খাওয়ার ঘরে দুটো দরজাতেই তালা দিয়ে দিল মা। সব সময় তালা দেওয়াই থাকে, তবুও একবার বৈঠকখানার দরজাটা পরীক্ষা করে এলো। বিছানায় শুয়ে জেগে থাকলো আলমাঞ্জো অনেকক্ষণ। কান খাড়া করে শুনবার চেষ্টা করছে কোথাও কোনো অস্বাভাবিক শব্দ হয় কিনা। এক সময় নিজের অজান্তেই ঢলে পড়ল ও ঘুমে। সকালে সবার আগে জানতে পারলো কি ঘটেছে রাতে। শুতে যাওয়ার আগে টাকাগুলো বাবার মোজার মধ্যে ঢুকিয়ে রেখেছিল মা, কিন্তু মিনিট 10 মধ্যেই বিছানা ছাড়লো, আবার এনে রাখলো বালিশের নিচে। সারা রাত ঘুমোতে পারবে না ভেবেছিল মা, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে জানে না। হঠাৎ করেই অনেক রাতে ঘুম ভেঙে গেল। খাড়া হয়ে উঠল বিছানায়। বাবা তখন ঘুমে অসাড়। চাঁদের আলোয় আঙিনায় লাইক ঝোপ দেখা যাচ্ছে পরিষ্কার। চারিদিকে চুপচাপ। নিচের ঘড়িতে রাত 11টার ঘন্টা পড়ল। পর মুহূর্তেই হাত পা ঠান্ডা হয়ে গেল মার। চাপা হিংস্র গর্জন ভেসে আসছে আঙিনা থেকে। বিছানা থেকে নেমে জানলার ধারে গিয়ে দাঁড়ালো মা। নিচে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কুকুরটা। গায়ের লোম দাঁড়িয়ে গেছে, দাঁত বের করে শাসাচ্ছে কাকে যেন। গাছের নিচে অন্ধকার, সেই দিকেই তাকিয়ে রয়েছে কুকুরটা। জানলা দিয়ে দেখবার চেষ্টা করলো মা, কিন্তু দেখা গেল না কিছুই। শুধু নিচ থেকে ভেসে আসছে কুকুরটার গড়গড় আওয়াজ। অনেকক্ষণ তাকিয়ে থাকলো মা। মাঝরাতের ঘন্টা পড়ল। আরো অনেকক্ষণ পর 1টা বাজলো। বেড়ার ধার ঘেঁষে এদিক থেকে ওদিক পর্যন্ত টহল দিচ্ছে কুকুরটা। মাঝে মাঝে চাপা গলায় ধমক দিচ্ছে। অনেকক্ষণ পর শুয়ে পড়ল ওটা, কিন্তু মাথাটা উঁচু করে আছে। কান খাড়া করে শুনবার চেষ্টা করছে কিছু। আস্তে করে বিছানায় উঠে পড়ল এবার মা। সকালে দেখা গেল চলে গেছে কুকুরটা। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না কোথাও, কিন্তু ওর পায়ের ছাপ পড়ে রয়েছে বেড়ার একপাশে। ওপাশে গাছের নিচে দুজোড়া বুটের চিহ্ন পেল বাবা। আর দেরি না করেই নাস্তার আগেই গাড়িতে ঘোড়া জুড়ে ম্যালনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল বাবা। কোল দুটোকে বেঁধে নিয়ে গেল গাড়ির পেছনে। প্রথমে ব্যাংকে $200 জমা দিয়ে ঘোড়ার খরিদ্দারের কাছে পৌঁছে দিল কোল দুটো। বকেয়া $200 ব্যাংকে রেখে ফিরে এলো। বাড়ি ফিরে মাকে বলল, বাবা ঠিকই বলেছ তুমি, গত রাতে ডাকাতি হতে যাচ্ছিল এখানে। 1 সপ্তাহ আগে ম্যালনের কাছাকাছি এক গেরস্ত নাকি 1 জোড়া ঘোড়া বিক্রি করে টাকাগুলো ঘরে রেখেছিল। ওই রাতেই ডাকাত পড়েছিল তার বাড়িতে। ওর বউ ছেলে মেয়েকে বেঁধে রেখে ওকে পিটিয়ে আধমরা করে জেনে নিয়েছিল কোথায় রাখা আছে টাকাগুলো। শেরিফ খুঁজেছে এখন ওদের। ওই খরিদ্দারটার হাতে রয়েছে এতে, আমার বিশ্বাস, বলল বাবা। না হলে আর তো কারো জানার কথা নয় যে টাকা ছিল আমাদের বাড়িতে, কিন্তু এটা প্রমাণ করা যাবে না। খোঁজ নিয়ে জানলাম লোকটা কাল সারা রাত হোটেলেই ছিল। মায়ের ধারণা ওদের পাহারা দেওয়ার জন্য কুকুরটাকে পাঠানো হয়েছিল ঈশ্বরের তরফ থেকে। আলমানসোর ধারণা অ্যালিস খেতে দিয়েছিল বলেই ওটা থেকে গিয়েছিল। ওকে পাঠিয়ে ঈশ্বর আমাদের হয়তো পরীক্ষা করলেন, বলল মা। আমরা কুকুরটাকে দয়া দেখানোয় উনি আমাদের কৃপা করেছেন। কুকুরটাকে আর কোনো দিনই কিন্তু দেখা গেল না ধারে কাছে। খুব সম্ভব হারিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছিল ওটা। খেতে না পেয়ে দুর্বল হয়ে গেছিল। অ্যালিসের দেওয়া খাবার খেয়ে শক্তি পেয়ে ফিরে গেছে নিজের বাড়ির পথে। সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রান্তর। গরম পড়তে শুরু করেছে একটু একটু করে। এটাই ভেড়ার গা থেকে উল ছেটে নেওয়ার উপযুক্ত সময়। প্রথমে আলমানজো, পিয়েক আর লুই ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে এলো নদীর ঘাটে। তারপর একটা একটা করে এগিয়ে দিল সামনে। বাবা আর লেজিজন ওটাকে ধরে পানির ধারে নিয়ে যেতেই আরেকটা ভেড়াকে ঠেলে দিল ওরা রয়্যাল আর ফ্রেঞ্চ জোর দিকে। বেঁ বেঁ মরণ চিৎকার দিচ্ছে ওগুলো। হাত পা ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু ওরা ওদের আপত্তি গ্রাহ্য না করে প্রথমে আচ্ছা মতো সাবান মাখিয়ে টেনে নিয়ে যাচ্ছে গভীর পানিতে।
নাকটা পানির উপরে রাখবার জন্য প্রাণপণে সাঁতার কাটছে ভেড়াগুলো। ওদিকে ঘষে মেজে ওগুলোর গা থেকে গত 1 বছরের যত ময়লা বের করে দিচ্ছে বাবা আর লেজিজন কোমর পানিতে দাঁড়িয়ে। পরিষ্কার করা হয়ে গেলেই ওদের এক চুবান দিয়ে ঝেড়ে দেওয়া হচ্ছে। সাঁতার কেটে পাড়ে নিয়ে উঠছে এবার ওরা। গা ঝাড়া দিয়ে পানি ঝরাচ্ছে চারপাশে। অল্পক্ষণেই রোদ লেগে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, ধবধবে সাদা দেখাবে তখন ওদের। ভেড়া গোসল করানো একটা মজার কাজ। গল্প গুজব হাসি তামাশার মধ্য দিয়ে এই কাজটা শেষ হলো। পা শুকিয়ে যেতেই ভেড়াগুলো নিশ্চিন্ত মনে এবার ঘাস খেতে শুরু করলো। মনে হচ্ছে মাঠ ময় থোকা থোকা সাদা ফুল ফুটেছে। পরদিন জন এলো খুব সকালে। আলমানজো ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে এলো মাঠ থেকে। দক্ষিণ গলা ঘরে ওদের উল ছাটা হবে একটা পাটাতনের উপর। পাটাতনের উপর ঠেসে ধরে বাবা আর লেজিজন দুজন দুটো ভেড়ার লোম কাটছে। পুরো লোম একেবারে গোড়া থেকে ছাড়বার ফলে মোটা সোটা ভেড়া দুটোকে মনে হচ্ছে গোলাপি চামড়া সর্বোচ্চ ছোট্ট একটা প্রাণী। ঝেড়ে দিতেই ব্যা ব্যা ডাক ছেড়ে পালালো ওরা। ততক্ষণে আরো দুটোকে ধরে শুইয়ে ফেলেছে বাবা আর জন পাটাতনের ওপর। রয়্যালের কাজ হচ্ছে লোমগুলো গোল করে গুটিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, আর আলমানজোর কাজ এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ওগুলো মাচায় তুলে রাখা। দৌড়ে উপরে উঠছে আলমানজো, দৌড়ে নামছে, কিন্তু প্রতিবারেই ফিরে এসে দেখছে আরেক বস্তা উল অপেক্ষা করছে ওর জন্য। এত ভারী ওগুলো যে একটার বেশি নেওয়া ওর পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ছুটোছুটি করে কাজ করছে ও, কিন্তু অন্যদের চেয়ে এগোতে পারছে না কিছুতেই। তারপরেও যখন হঠাৎ চোখে পড়ল গোলাবাড়ির একটা বেড়াল ইঁদুর ধরে মুখে করে নিয়ে যাচ্ছে, তখন আরো সামলাতে পারল না নিজের কৌতূহল, ছুটলো তার পেছনে। নিশ্চয়ই বাচ্চা দিয়েছে, ইঁদুর নিয়ে যাচ্ছে বাচ্চাদের খাওয়াতে। ঠিকই গোলাঘরের এক কোণে বেশ কিছু খড় জড়ো করে তার উপর শুইয়ে রেখেছে ছানাগুলোকে। ওগুলোকে ঘিরে এবার শুয়ে পড়লো, গলায় গড় গড় আওয়াজ তুলে আদর জানাচ্ছে বাচ্চাদের। চোখে কালো দাগগুলো চওড়া হলো, আবার সরু হলো, আবার চওড়া হলো। নরম গলায় মিউ মিউ করে উঠলো ছানাগুলো। থাবার নখগুলো সাদা, চোখ এখনো বন্ধ। ফিরে এসেই বকা খেলো বাবার কাছে। 6টা বস্তা তৈরি হয়ে আছে ওর অপেক্ষায়। গেছিলে কোথায়? দেখো আবার যেন পিছিয়ে না পড়ো। আচ্ছা বলল আলমানজো। তাড়াহুড়ো করে তুলে নিল একটা গাঁটরি, কিন্তু দেখলো হাসছে জন। ও পারবে না বলল লেজিজন। আমাদের সঙ্গে ও পারবে না। বাবাও হাসলো এই কথায়, বলল ঠিকই বলেছে জন, যতই চেষ্টা করুক ও পারবেই না আমাদের সঙ্গে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, মনে মনে ভাবলো আলমানজো। এরপর এমনই তাড়াহুড়ো করলো যে দুপুরের আগেই জমে যাওয়া সব বস্তা রেখে এলো উপরে। তারপর একসময় নেমে এসে দেখলো এখনো বস্তা বাঁধছে রয়্যাল। দেখলে বলল আলমানজো, তোমাদের সমানেই আছি, পেছনে ফেলতে পারিনি। আরে না বলল জন, অসম্ভব, পারবে না। আমরা তোমাকে হারাবো, দেখোই না তোমার আগে শেষ করব আমরা। সবাই হাসলো এই কথায়। আলমানজো বুঝতে পারলো না এত মজা কেন পাচ্ছে ওরা। দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, বেজে উঠলো ডিনার হর্ন। বাবা আর জন হাত চালিয়ে দুটো ভেড়ার লোম ছেটে দিয়েই চলে গেল বাড়ির দিকে। রয়্যাল ওগুলো বেঁধে দিয়ে চলে গেল। এইবার আলমানজো বুঝে ফেললো এতক্ষণে ওকে নিয়ে হাসছিল কেন বড়রা। বস্তাটা উপরে নিয়ে গিয়ে রাখবার পর ও যেতে পারবে খেতে, যতই তাড়াহুড়ো করুক। সবার পরে শেষ হবে ওর কাজ। না, এভাবে তো ঠকে যাওয়া আর যায় না, ভাবলো আলমানজো। একটু ভাবতেই বুদ্ধি এসে গেল ওর মাথায়। একটা ভেড়ার গলায় রশি পরিয়ে টেনে এক ধাপ করে সিঁড়ি ভেঙে উপরে তুলে নিয়ে গেল। ওখানেই ওটাকে বেঁধে রেখে বেশ কিছু খড় এনে দিল যাতে না চেঁচায়। তারপর খুশি মনে চলে গেল খেতে। সারাটা বিকেল লেজিজন আর রয়্যাল ওকে তাগাদে দিল জলদি করতে, না হলে ওরা হারিয়ে দেবে ওকে। না বোঝার ভান করে ও বলেই চলল, পারবে না, আমাকে পেছনে ফেলতে পারবে না। শুনে হেসে খুন হয়ে গেল ওরা।
রয়্যালের বাধা হলেই বস্তা প্রায় ছিনিয়ে নিয়ে এক ছুটেই রেখে আসছে ও উপরে। ওর এই ব্যস্ততা দেখে মুখ টিপে হাসছে সবাই, বারবার বলছে একই কথা, তুমি আমাদের হারাতেই পারবে না, আমরা আগেই শেষ করব কাজ। সন্ধ্যার দিকে শেষ দুটো ভেড়ার লোমকে আগে ছাড়তে পারে তাই নিয়ে ছোটখাটো প্রতিযোগিতা হয়ে গেল বাবা আর লেজি জনের মধ্যে। জিতলো বাবাই। শেষ বস্তার জন্য ফিরে এলো আলমানজো। রয়্যাল ওটা বেঁধে বলল, আমাদের কাজ শেষ। আলমানজো, দেখো আমরা তোমাকে হারিয়ে দিলাম। কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল রয়্যাল আর জন। বাবাও যোগ দিল সে হাসিতে। আলমানজো বলল, এই বস্তা রেখে এলেই আমার কাজ শেষ হবে তো, নাকি আরো কাজ আছে? জন বলল, না আর নেই, এটাই শেষ বস্তা। তাহলে তোমরা হেরে গেলে, হাসি মুখে বলল আলমানজো। আরো একটা ভেড়া বাকি রয়ে গেছে তোমাদের, ওটাকে ওপরে বেঁধে রেখেছি আমি। হাসি থেমে গেল ওদের। আলমানজো শেষ বস্তাটা রেখে ভেড়ার বাঁধন খুলে দিতেই ব্যাঁ করে বিকট চিৎকার দিয়ে উঠলো ভেড়াটা। ওটাকে নিচে নামিয়ে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল ও। ওর দুষ্টু বুদ্ধি দেখে অট্ট হাসিতে ফেটে পড়লো বাবা। বলল, কি হলো জন, সারাটা দিন তো খুব হাসলে ওকে নিয়ে, এবার? শেষ বসন্তে হঠাৎ বেশ ঠান্ডা পড়লো। দুপুরের রোদও কেমন যেন ঠান্ডা। শিম, মটরশুঁটি, গাজর, ভুট্টা সব কিছুরই বার বন্ধ হয়ে গেছে, যেন অপেক্ষা করছে গরমের। আবহাওয়ার এই অবস্থা দেখে বাবা উদ্বিগ্ন। অবশ্য আবহাওয়া এরকম থাকলো না বেশি দিন। প্রথম বসন্তের কাজের চাপ কমে যেতেই আবার স্কুলে যেতে হচ্ছে আলমানজোকে। বসন্তকালীন টার্মে শুধু ছোট ছেলেমেয়েরা ক্লাস করে। আলমানজোর বড় দুঃখ, কিছুতেই তাড়াতাড়ি বড় হতে পারছে না। আর একটু বড় হলেই আর মজার মজার কাজ করে স্কুলে যেতে হতো না। মে মাসে ভুট্টা চারার ফাঁকে ফাঁকে কুমড়োর বিচি পুঁতে দিল আলমানজো। তারপর গাজর খেতে আগাছা দূর করতে গেল নিড়ানি দিয়ে। তারপর বেশি ঘন হয়ে জন্মালো গাজর চানা, সেগুলোকেও টেনে তুলে ফেললো যাতে প্রতিটা গাজর অন্তত পক্ষে 2 ইঞ্চি দূরে দূরে থাকে। বসন্তকালীন স্কুলের শেষ 3টে দিন ঠিক মতন গেল না সে স্কুলে। তারপর গ্রীষ্মকালের কাজকর্মে ঝাঁপিয়ে পড়ল। 2 সারি ভুট্টা চারার মাঝখান দিয়ে আবার টানলো লাঙল বাবা। রয়্যাল আর আলমানজো তখন আগাছা সাফ করলো। একটা চারার গোড়াতেই আর একটা করে আগাছা রইল না। নিজের হাতেই 2 একর ভুট্টা ক্ষেত আর 2 একর আলু ক্ষেত একেবারে পরিষ্কার করে ফেললো আলমানজো কয়েকদিনের নিরলস পরিশ্রমে। এরপরই এলো স্ট্রবেরি সংগ্রহের সময়। এইবার দেরি হয়ে গেছে স্ট্রবেরি পাকতে, কারণ প্রথম মুকুল নষ্ট হয়ে গেছিল ঠান্ডায় বরফ জমে যাওয়ায়। সবুজ পাতার আড়ালে থোকা থোকা ঝুলে আছে সুগন্ধি মিষ্টি জ্যাম। ঝুড়িতে তো নিচ্ছেই, একসঙ্গে মুখ চালিয়ে যাচ্ছে আলমানজো। মাঝে মাঝে উইন্টার গ্রিনের সবুজ ডাল ভেঙে চিমাচ্ছে। কাঠবেড়ালি দেখলেই ঢিল মারছে। ইচ্ছে হলে খালের তীরে ঝুড়ি রেখে হাঁটু পানিতে নেমে মাছের পিছনেও তাড়া করছে। বাড়ি ফিরলো ঝুড়ি ভর্তি ফল নিয়ে। রাতে খাবার টেবিলে আসছে দুধের স্বরের সঙ্গে স্ট্রবেরি। পরদিন মা তৈরি করবে স্ট্রবেরির আচার আর মোরব্বা। ভুট্টাগুলো যে কেন বাড়ছে না, আপন মনে মনে বিড়বিড় করলো বাবা, খুব চিন্তিত। আবার একবার লাঙল দিলেও খেতে। রয়্যাল আলমানজো নিড়ানিও দিল, কিন্তু চারা গাছগুলো যেমন ছিল তেমনই থাকলো, বাড়ার কোনো লক্ষণ নেই। বাবা বিড়বিড় করলো, এমন তো দেখিনি কোনোদিন। জুলাই এসে গেছে, কিন্তু চারাগুলো মাত্র 4 ইঞ্চি লম্বা হয়েছে। মনে হচ্ছে সামনে বিপদ দেখে বাড়তে সাহস পাচ্ছে না। দেখতে দেখতে স্বাধীনতা দিবস এসে গেল। আগামীকাল ওরা সবাই যাবে মেলনে। ব্র্যান্ড বাজবে, বক্তৃতা হবে, পিতলের কামান দাগা হবে। সন্ধ্যায় গোসল করতে হলো আলমানজোকে, যদিও দিনটা শনিবার নয়। খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে। রাতে খাওয়ার পর আবার গোলাবাড়িতে গিয়ে ঢুকলো বাবা। জানলাগুলো সব বন্ধ করলো একে একে। ভেড়ার বাচ্চাগুলোকে আলাদা না রেখে ওদের মায়েদের ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ফিরে এসে মাথা নাড়ল গম্ভীরভাবে। বলল, বরফি জমে কিনা।
থাক থাক থাক, অমঙ্গলের কথা বলো না, মা বাধা দিল। কিন্তু মাকেও রীতিমতো চিন্তিত দেখাচ্ছে। রাতে একসময় খুব শীত লাগলো আলমানসোর, কিন্তু ঘুমের ঘরে এতই বেহুশ ছিল যে একটা চাদর বা কম্বলও টেনে নিতে পারলো না। একটু পরেই মায়ের হাঁক ডাকে ঘুম ভেঙে গেল। রয়্যাল, আলমানসো, চেঁচাচ্ছে মা, কিন্তু চোখ খুলতেই পারছে না আলমানসো। উঠে পড়ো, এই উঠে পড়ো সবাই, জমে যাচ্ছে ভুট্টার চারা, ওঠো। এক গড়ান দিয়ে বিছানা থেকে নামলো আলমানসো, প্যান্ট পরে নিল, চোখ বন্ধ করে বোতাম লাগাচ্ছে অন্ধকার হাতড়ে। এত বড় বড় হাই তুলছে যে চেয়ারে বসেই ও খসে পড়ছে। রয়্যালের পিছু পিছু টলতে টলতে নেমে গেল সিঁড়ি বেয়ে। মা, ইলাইজা, জেন আর অ্যালিসও তৈরি হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে সবকিছু অদ্ভুত লাগলো আলমানসোর। সাদা হয়ে আছে গাছগুলোয়, বরফ জমে গেছে চারপাশে, আশেপাশের সবকিছুই যেন অচেনা। বেস আর বিউটিকে ওয়াগানের সঙ্গে জুড়ছে বাবা। পানি চৌবাচ্চা ভরছে, রয়্যাল পাম্প করছে প্রাণপণে। মেয়েদের সঙ্গে আলমানসো হাত লাগালো বাড়ি থেকে বালতি গামলা যা আছে সব কিছু নিয়ে আসবার কাজে। বড় কয়েকটা ড্রাম তুললো বাবা ওয়াগানে। ব্যারেল, ড্রাম, বালতি, গামলাগুলো ভর্তি করা হলো পানি দিয়ে। তারপর ওয়াগানের পিছু পিছু হেঁটে চললো সবাই ভুট্টা ক্ষেতের দিকে। সব কটা ভুট্টার চারা বরফে জমে শক্ত হয়ে গেছে, এখন ছুলেই ভেঙে যাবে পাতাগুলো। একমাত্র ঠান্ডা পানি ওদের প্রাণ বাঁচাতে পারে এখন। সূর্য উঠবার আগেই প্রতিটা চারার গায়ে পানি ঢালতে হবে, কারণ রোদ লাগলেই মারা পড়বে চারাগুলো। ক্ষেতের পাশে থামলো ওয়াগান। বাবা, মা, রয়্যাল, ইলাইজা, জেন, অ্যালিস আর আলমানসো এবার হাত লাগালো কাজে। বালতি ভরা পানি নিয়ে ছুটোছুটি করে ভিজিয়ে চললো একের পর এক ভুট্টা চারা। যত দ্রুত সম্ভব পানি দেওয়ার চেষ্টা করলো আলমানসো। ভারী বালতি নিয়ে আর সবার সঙ্গে সমান গতিতে পেরিয়ে উঠছে না সে। তাছাড়া ঠান্ডা পানি লেগে হাত দুটো জমে যাওয়ার জোগাড় হয়েছে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। টালমাটাল পা ফেলে ছুটছে সে বালতি নিয়ে। একের পর এক চারার গায়ে ঢালছে ও পানি। পুবের সবুজাবো ভাবটা গোলাপি হতে শুরু করেছে। একটু একটু করে বাড়ছে আলো। এতক্ষণ কুয়াশার মধ্যে ছায়ার মতন লাগছিল সব, এখন লম্বা সারির শেষ মাথা পর্যন্ত চারাগুলো দেখতে পাচ্ছে আলমানসো। আরো দ্রুত হাত চালাবার চেষ্টা করলো, বাঁচাতেই হবে চারাগুলোকে। একটু পরেই গাঢ় অন্ধকার ধূসর হয়ে গেল। সূর্য আসছে চারাগুলোকে খুন করতে। প্রতিবার বালতিটা ভরবার জন্য দৌড় দিচ্ছে আলমানসো, ফিরেও আসছে দৌড়ে। হাতে, কাঁধে, বুকের পাঁজরে ব্যথা করছে। কাদাটে মাটি টেনে ধরতে চায় ওর পা, কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই ওর। পাগলের মতন দৌড়াচ্ছে আর পানি ছড়াচ্ছে চারাগুলোর গায়ে। ধূসর আলোয় আবঝা ছায়া দেখা যাচ্ছে এখনো চারাগুলোয়। একটু পরেই লাফ দিয়ে উঠে পড়লো সূর্যটা। নরম রোদ পড়েছে এখন খেতে। হঠাৎ আলমানসো লক্ষ্য করলো ওর ব্যস্ততা দেখে মৃদু হাসি ফুটছে বাবার মুখে। ঘাড় ফিরিয়ে নরম দৃষ্টিতে দেখছে ওকে। চালিয়ে যাও বাপ, বলল বাবা, আরো কিছুক্ষণ। সবাই কাজ চালিয়ে গেল। বালতির পর বালতি পানি ঢালা হতে থাকলো চারাগুলোর গায়ে। খানিকক্ষণ পরে সোজা হয়ে দাঁড়ালো বাবা, ঘোষণা করলো, ব্যাস হয়েছে, আর পানি দিয়ে কোনো লাভ নেই। সূর্যের তাজা আলো পড়ছে এবার জমে যাওয়া চারার গায়ে, বাকিগুলোকে আর বাঁচানো সম্ভব নয়। বালতি রেখে কোনো মতে কোমরে হাত রেখে সোজা হলো আলমানসো। চারপাশে তাকিয়ে দেখলো সবাই তাই দেখছে। ক্লান্তিতে কারুর মুখে কথা নেই। 3 একর জমির চারা বাঁচানো গেছে, 1 একর জমিতে আর পানি দেওয়া যায়নি, ওগুলো গেছে। কপাল ভালো আমাদের, বলল বাবা, বেশিরভাগটাই রক্ষা করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ। ওয়াগনে চড়ে ফিরে এলো ওরা ক্লান্ত, শীতার্ত, ক্ষুধার্ত, কিন্তু মনে অদ্ভুত এক প্রশান্তি। চমৎকার জামা কাপড় পরে শহরে চলল ওরা স্বাধীনতা দিবসে আনন্দ করতে। বাবার তেজি ঘোড়াগুলো চকচকে লাল চাকার ঝকঝকে গাড়িটাকে যেন উড়িয়ে নিয়ে চলেছে। ছুটির আমেজ চারপাশে, সবাই চলেছে শহরের পানে। সবার ওয়াগন আর বাগিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ওদের গাড়ি। পাশ কাটবার সময় মাথার টুপি খুলে নাড়ছে আলমানসো। ম্যালনে পৌঁছে গির্জার আস্তাবলে গাড়ি থেকে ঘোড়া খুলতে সাহায্য করলো বাবাকে। রয়্যাল মা ও বোনেদের নিয়ে চলল মজা করতে করতে।
কিন্তু আলমানজোর কাছে ঘোড়াগুলোকে খুঁটির সঙ্গে বাঁধা, ওদের নাক একটু আদর করে দেওয়া, খড় খেতে দেওয়া, এইসবই বেশি ভালো লাগে অন্য সব কিছুর চেয়ে। ঘোড়া বেঁধে বাবার সঙ্গে হাঁটছে আলমানজো। চারদিক লোকে লোকারণ্য, দোকানপাট সব বন্ধ আজ, সবখানে খালি পতাকা আর পতাকা। স্কোয়ারে ব্যান্ড বাজছে জনপ্রিয় সুরে। চলতে চলতে বারবার থামতে হচ্ছে ওদের। শহরের গণ্যমান্য সবাই হাত মেলাচ্ছে বাবার সঙ্গে, কুশল বিনিময় করছে। স্কোয়ারে পৌঁছে সামনের সারিতে বসলো ওরা। জাতীয় সঙ্গীতের বাজনা বেজে উঠতেই সবাই উঠে দাঁড়ালো, মাথার টুপি খুলে গেয়ে উঠল, ও সে ক্যান ইউ সি বাই দ্য ডনস আর্লি লাইট। গর্বে বুকটা ফুলে উঠল আলমানজোর। মন প্রাণ ঢেলে গাইল চোখ দুটো তারা ওর স্টাইপ আঁকা উড়ন্ত আমেরিকান পতাকার উপর দিকে তাকিয়ে। সবাই বসে পড়তেই একজন কংগ্রেসম্যান প্ল্যাটফর্মে উঠে গম্ভীর কণ্ঠে পাঠ করলেন বিখ্যাত ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর দুজন বক্তা দুটো দীর্ঘ বক্তৃতা দিল। একজন উচ্চ হারে শুল্ক আরোপের পক্ষে, অপরজন অবাধ বাণিজ্যের পক্ষে। বড়রা মন দিয়ে সব শুনল, কিন্তু বিন্দু বিসর্গ কিছুই বুঝল না আলমানজো। আবার বাজনা বেজে উঠতেই হাঁপ ছেড়ে বাঁচল। ডিনারের সময় হয়ে আসতেই বাবার সঙ্গে আস্তাবলে গিয়ে ঘোড়াগুলোকে খাওয়ালো আলমানজো আগে। মা ওদিকে গির্জার প্রাঙ্গণে মেয়েদের নিয়ে ঘাসের উপর পিকনিক লাঞ্চের আয়োজন করতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর আবার স্কোয়ারে ফিরে গেল ওরা। এক জায়গায় গোলাপি লেমনেড বিক্রি হচ্ছে, 1 নিকেলে 1 গ্লাস। শহরের ছোকরারা ভিড় করেছে দোকানটার আশেপাশে। আলমানজো দেখলো ওর চাচাতো ভাই ফ্র্যাঙ্কো আছে ওদের মধ্যে। শহরের পাবলিক পাম্প থেকে পানি খেলো আলমানজো, কিন্তু ফ্র্যাঙ্ক বলল ও লেমনেড খাবে। 1 নিকেল দিয়ে 1 গ্লাস গোলাপি লেমনেড কিনে ধীরে সুস্থে তাড়িয়ে তাড়িয়ে খেলো ও। তারপর ঠোঁট চেটে বলল, দারুণ, তুমিও খাও না 1 গ্লাস। নিকেল কোথায় পেলে জিজ্ঞাসা করলো আলমানজো। কেন, বাবা দিয়েছে, বড়াই করে বলল ফ্র্যাঙ্ক। যখনই চাই তখনই দেয় বাবা। আমিও চাইলে আমার বাবাও দিত, বলল আলমানজো। তাহলে চাইছো না কেন? তামাশা করে বলল ফ্র্যাঙ্ক। বিশ্বাস করেনি সে আলমানজোর কথা। কারণ আমার চাওয়ারই ইচ্ছা নেই, আলমানজো বলল। আসলে দেবে না তাই না? চাইলেও দেবে না। পাকা হাসছে ফ্র্যাঙ্ক। দেবে। তাহলে চেয়ে দেখো দেয় কিনা। ফ্র্যাঙ্কের বন্ধুরাও এবার কৌতূহলী হয়ে শুনছে ওদের কথোপকথন। 2 পকেটে হাত ভরে আলমানজো ঘোষণা করলো, আমার ইচ্ছা হলে চাইবো। বুঝেছি বুঝেছি, চাইলেও পাবে না, বলল ফ্র্যাঙ্ক। চাওয়ার সাহসই নেই তোমার, কারণ জানো দেবে না তোমার বাবা। কিছুটা দূরে রাস্তায় দাঁড়িয়ে মিস্টার প্যাডকের সঙ্গে কথা বলছে বাবা। ওয়াগন তৈরির বড় সড়ো একটা কারখানার মালিক উনি। ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল আলমানজো। যতই এগোচ্ছে ততই ভয় বাড়ছে, যদি বাবা সত্যিই নিকেল না দেয়। এর আগে কোনো দিন পয়সা কড়ি চাইনিও বাবার কাছে, দরকারই পড়েনি। চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কথা শেষ করে ওর দিকে ফিরল বাবা। কি হয়েছে বাপ? খুব ভয়ে ভয়ে আলমানজো বলল, বাবা। শুকিয়ে আসছে এবার ওর গলা। হ্যাঁ বলো বাপ। বাবা, তুমি কি চাইলে আমাকে একটা নিকেল দেবে? বাবা আর মিস্টার প্যাডক দুজনেই তাকিয়ে আছে ওর দিকে। আলমানজোর মনে হলো এক দৌড়ে ছুটে পালায়। কিছুক্ষণ চেয়ে থেকে বাবা বলল, কি করবে? পায়ের মোকাসিনের উপর দৃষ্টি, মরে যাচ্ছে ও অস্বস্তিতে। কোনো মতে বলল আলমানজো, ফ্র্যাঙ্কের কাছে একটা নিকেল ছিল, গোলাপি লিমোনেড কিনেছে ও। বেশ, ভেবেচিন্তে বলল বাবা। ও যদি তোমাকে খাইয়ে থাকে তোমার উচিত ওকে কিনে খাওয়ানো। পকেটে হাত ভরল বাবা। তারপর হঠাৎ থলে থেকে সরাসরি প্রশ্ন করলো, ও তোমাকে লিমোনেড খাইয়েছে? নিকেলটা পাওয়ার আগ্রহে মাথা ঝাঁকালো আলমানজো। পর মুহূর্তে ছটফট করে উঠল ওর মাথা। নিচু গলায় বলল, না 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 বাবা। অনেকক্ষণ তাকিয়ে থাকলো বাবা ওর দিকে। গোটা ব্যাপারটা আন্দাজ করে নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে খুলে ধরল। ধীরে সুস্থে বের করলো রূপোর একটা গোল $8।
জিজ্ঞাসা করলো, আচ্ছা আলমানসো, এটা কি বলো তো? $8, জবাব দিল আলমানসো। ঠিক, কিন্তু $8 আসলে কি তা জানো? আলমানসো মাথা নাড়ল। $8 ছাড়া আর কি হতে পারে জানে না। এটা হচ্ছে কাজ, বলল বাবা। টাকা হচ্ছে কাজ, কঠিন পরিশ্রম। মিস্টার প্যাডক মৃদু হাসছেন। খুবই ছোট বাচ্চা, বললেন তিনি। এ বোঝার কি বয়স হয়েছে ওর, ওয়াইল্ডার? দেখোই না, জবাব দিল বাবা। আসলে যা ভাবছো তার চেয়ে অনেক বুদ্ধির ছেলে ও। জবাব না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমানসো। একটা নিকেল চাই। এমন বিপদেও পড়বে জানলেও নিকেল চাইতোই না। এখন পালাতে পারলেও বাঁচে। আলুর চাষ কি করে করতে হয় তুমি জানো, তাই না আলমানসো? জানি, ঝটপট জবাব দিল আলমানসো। ধরো বসন্তকালে একটা বীজ আলু পেলে কি করবে ওটা দিয়ে? কেটে টুকরো করব। 2-3টে মুখ থাকবে প্রতিটা টুকরোয়। বাহ আলমানসো, তারপর বলতে থাকো। খেতে সার দিয়ে লাঙল দিতে হবে। তারপর মই দেওয়ার পর দাগ দিতে হবে জমিতে। আলু লাগিয়ে লাঙল আর নিড়ানি দিতে হবে 2 বার। ঠিক, তারপর ওগুলো খুঁড়ে তুলে তলকুঠুরিতে রেখে দেবো। গোটা শীতকাল থাকবে ওগুলো ওখানেই। মাঝে মাঝে ছোট আর পচা বেছে ফেলতে হবে। পরে গাড়ি ভর্তি আলু এনে বিক্রি করবো এই শহরে। হ্যাঁ, যদি ভালো দাম পাও তাহলে 8 বুশেল আলুর জন্য কত পাবে? $8, বলল আলমানসো। ঠিক বলেছ বাপ, খুশি হলো বাবা। 8 বুশেল আলু চাষ করার খাটনি রয়েছে এই $8-এ। রূপোর চাকতিটার দিকে চেয়ে খাটুনির তুলনায় খুবই ছোট মনে হলো আলমানসোর। এটা এখন তোমার, বলল বাবা। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না আলমানসো, কিন্তু বাবা সত্যি ওটা এগিয়ে দিচ্ছে দেখে হাত বাড়িয়ে নিল। এটা তোমার, বলল বাবা। ইচ্ছে করলে ছোট্ট একটা মাদি শুয়োর কিনতে পারবে তুমি ওটা দিয়ে। যদি পেলে পুষে বড় করতে পারো, 1 গাদা বাচ্চা দেবে ওটা। বড় হলে ওগুলোর প্রত্যেকটার জন্যই পাবে $4 কি $5 করে। আবার ইচ্ছে করলে পুরো $8 দিয়েই লেমনেড কিনে খেতে পারো। কেউ কিচ্ছু বলবে না। তোমার যা খুশি, তোমার টাকা দিয়ে যা খুশি তাই করতে পারো তুমি। যাও। $8 মুদ্রাটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড বিহ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো আলমানসো। তারপর ওটা পকেটে পুরে চলে এলো লেমনেড স্ট্যান্ডে দাঁড়ানো ছেলেটার কাছে। লেমনেড বিক্রেতা হাঁকছে, এদিকে আসুন, এদিকে আসুন। ঠান্ডা লেমনেড, শীতল গোলাপি লেমনেড, 1 গ্লাস মাত্র 5 সেন্ট, মাত্র 8 ডাইমে বরফ শীতল গোলাপি লেমনেড। আসুন আসুন আসুন। কই নিকেল কোথায় দেখি? সাগ্রহে এগিয়ে এলো ফ্র্যাঙ্ক। নিকেল দেয়নি বাবা, বলল আলমানসো। টিটকিরির হাসি হেসে উঠল ফ্র্যাঙ্ক। ইয়া, আমি বলেছিলাম না দেবে না, দেখলে? নিকেল দেয়নি, চাইতেই $8 দিয়েছে, নিচু নরম গলায় বলল আলমানসো। মিথ্যে কথা, বলল ফ্র্যাঙ্ক। অন্য ছেলেরা চাপ দিল, তাহলে দেখাও। সত্যি সত্যি ওর হাতে $8 দেখে হাঁ হয়ে গেল সবার মুখ। 2 চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে ফ্র্যাঙ্কের। সবাই আরো কাছে কাছে এগিয়ে এলো দেখবে বলে এত টাকা আলমানসো কিসে খরচ করে। কিন্তু নির্বিপাক ভঙ্গিতে মুদ্রাটা পকেটে রেখে দিল আলমানসো। বাচ্চা একটা শুয়োর কিনবো আমি এটা দিয়ে, পুষবো। মার্চ করে স্কোয়ারের দিকে এগিয়ে আসছে ব্যান্ড পার্টি রাস্তা জুড়ে। পিছনে এক দঙ্গল বাচ্চা। সুরেলা, বিউগল আর মনকারা ড্রামের ছন্দ ওদের পাগল করে দিয়েছে। বাবা 2 রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টহল দিয়ে স্কোয়ারে এসে পিতলের কামানের পাশে থামলো ব্যান্ড পার্টি। আকাশের দিকে লম্বা আঙুল তাক করে বসে আছে কামান দুটো। 2 জন লোক চিৎকার জুড়ে দিল, সরো সরো, সরে যাও সবাই। দেখা গেল কয়েকজন কামানে কালো বারুদ ভরতে শুরু করেছে। মাথায় কাপড় বাঁধা লম্বা লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে সমানভাবে বসানো হচ্ছে বারুদগুলো টাইট করে। বাচ্চারা দৌড়লো রেল লাইনের পাশ থেকে ঘাস লতা পাতা ছিঁড়ে আনতে।
লোক দুজন সেই লতা পাতা ঘাস ঠাসলো কামানের মুখ দিয়ে, লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাঠিয়ে দিল ভেতরে যত দূর যায়। রেল লাইনের ধারে জ্বালা হয়েছে আগুন, তাতেই গরম করা হচ্ছে দুটো শিক। ঘাস পাতা ভালো মতন ঠাসা হয়ে গেলে দুই কামানে দুটো টার্চ হলে আরো কিছুটা বারুদ ভরল একজন। এবার সবাই মিলে তারস্বরে চেঁচাতে শুরু করলো, সরে যাও সরে যাও। কোত্থেকে এসে চিলের মতন ছো মেরে আলমানজোর হাত ধরলো মা, সরিয়ে নিয়ে যাচ্ছে টেনে। আরে টানছো কেন? আপত্তি জানালো আলমানজো। ওরা তো শুধু ঘাস পাতা ভরছে কামানে, কারো জখম হওয়ার ভয় নেই, আমি সাবধানেই থাকবো সত্যি। কিন্তু কে শোনে কার কথা? টেনে কামানের কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেল ওকে মা। দুজন লোক আগুন থেকে তুলে নিল শিক দুটো। চুপ হয়ে গেছে এবার সবাই, দেখছে আগ্রহ নিয়ে। কামান থেকে যত দূরে সম্ভব পিছিয়ে গেল লোক দুজন, হাত লম্বা করে শিকের আগা ছোঁয়ালো। টাচ হলে দপ করে জ্বলে উঠলো আগুন। শ্বাস আটকে গেছে সবার। তারপরেই বুম বুম লাফিয়ে পিছনে সরে গেল কামান দুটো। আকাশ বাতাস ছেয়ে গেছে ছিন্ন ভিন্ন ঘাস লতা পাতায়। আর সব বাচ্চার সঙ্গে দৌড়ে গিয়ে কামানের গায়ে হাত দিয়ে দেখলো আলমানজো কতটা গরম। কানে তালা লাগানো বিকট আওয়াজ নিয়ে এবার আলাপ করছে সবাই। স্বাধীনতা দিবসের সব মজা শেষ হলো। শহরে আর করবার কিছু নেই। গাড়িতে করে ওরা ফিরে এলো বাড়ি। ওখানে পড়ে রয়েছে অনেক অনেক জরুরি কাজ। গরমকাল এসে গেছে, দ্রুত বাড়ছে ক্ষেতের ফসল। আরেকবার লাঙল দিল বাবা ভুট্টার জমিতে। রয়্যাল আর আলমানজো নিড়ানি দিল। আর ভুট্টার ফলন নিয়ে চিন্তা থাকলো না। কোমর সমান উঁচু হয়ে গেছে গাছগুলো। এখন আর আধিপত্য বিস্তার করতে পারছে না আগাছা। আলুরও খুব বাড়বাড়ন্ত অবস্থা। সাদা ফুলে ছেয়ে গেছে মাঠ। একই অবস্থা জই আর গমের। মৌমাছিদের ব্যস্ত আনাগোনায় সরগরম হয়ে উঠেছে ক্ষেতগুলো। কাজের তেমন চাপ নেই, তাই নিজের ছোট্ট বাগান নিয়ে মেতে আছে এবার আলমানজো। ছোট্ট এক টুকরো জমিতে আলুর বীজ লাগিয়েছে ও। দেখতে চায় বীজ থেকে কেমন ফলন হয়। তাছাড়া কাউন্টি মেলায় প্রতিযোগিতার জন্য দুধ খাইয়ে বড় করছে ও একটা কুমড়োকে। সেটার দিকেও সদা সতর্ক নজর আছে ওর। কায়দাটা অবশ্য বাবাই ওকে শিখিয়েছে। ক্ষেতের সবচেয়ে তাজা চারাটা বেছে নিয়ে একটা রেখে বাকি সব শাখা ছেটে ফেলেছে। সেই একটা শাখায় যে কটা ফুল ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরটা রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলেছে। কিছুদিন পর ছোট্ট সবুজ কুমড়ো ধরলে বোটা থেকে শিকড়ের মাঝামাঝি জায়গায় নিচের দিকে লতাটার গোড়াটাকে চিড়ে ছোট্ট একটা গর্ত করেছে ও। তারপর সেই গর্তের নিচের মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছে একটা দুধ ভরা পেয়ালা। এবার মার কাছ থেকে একটা মোম তৈরি সুতো দিয়ে এক মাথা সাবধানে ঢুকিয়ে দিয়েছে চেরা জায়গাটা দিয়ে, অপর মাথা চুবিয়ে দিয়েছে দুধের পাত্রে। রোজ নিয়মিত এক বাটি করে দুধ শুষে নিচ্ছে দৈত্যকার এই কুমড়োর বাচ্চা। এখনই ক্ষেতের অন্যান্য কুমড়োর চেয়ে 3 গুণ বড় হয়ে উঠছে ওটা। নিয়মিত যত্ন পেলে আলমানজোর শূকর ছানাও দ্রুত বেড়ে উঠছে গায়ে গতরে। আলমানজো নিজেও তাড়াতাড়ি বড় হওয়ার জন্য বেশি বেশি করে দুধ খাচ্ছে ও নিজেও। ওর আশা আরো একটু বড় হতে পারলেই পোষ মানানোর জন্য অন্তত একটা কোল্ড ওকে দেবে বাবা। প্রত্যেক দিন আলমানজো গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করছে কিভাবে নিয়মিত ট্রেনিং দিয়ে বাবা 2 বছরই কোল দুটোকে পোষ মানাচ্ছে। প্রথমে একটাকে লম্বা দড়ির মাথায় বেঁধে শেখায় এগোনো আর থামা, তারপর অন্যটাকে। এটা শেখা হয়ে গেলে লাগাম আর সাজ পরা শেখায়। এরপর সুশিক্ষিত একটা ঘোড়ার সঙ্গে হালকা গাড়িতে জুড়ে ট্রেনিং দেওয়া হয় ওদের একে একে। তারপর ওদের দুটোকে একসঙ্গে জুড়ে শেখানো হয় গাড়ি টানা। ওদের ভয় না ভাঙা পর্যন্ত চলতে থাকবে ট্রেনিং। কিন্তু সামনে যাওয়া আলমানজোর একেবারেই বারণ। এসব কাজ 9 বছর বয়সী ছেলেদের জন্য নয়।
এদিকে এবছর অপূর্ব সুন্দর একটা বাচ্চা দিয়েছে বিউটি। জীবনে এত সুন্দর কোল্ড কোনো দিন দেখেনি আলমান্সো। কপালে চমৎকার সাদা তারা আঁকা, ওটাকে দেখা মাত্রই আলমান্সো নাম দিয়েছে স্টারলাইট। গ্রীষ্মকালে কাজ নেই, আবার আছেও নিজের বাগানটা আগাছা উপড়ে নিড়ানি দিয়ে ঠিকঠাক করে রাখা, সীমানা ঘেরা পাথরের বেড়াগুলো মেরামত করা, কাঠ ছেঁড়া, এসব টুকটাক কাজ করতে হতো। তাছাড়া নিত্যকার গোলাঘরের কাজ তো আছেই। অবসর পেলেই ও সাঁতার কাটে নদীতে। বৃষ্টির দিন বাবার সঙ্গে বেরিয়ে পড়ে আলমান্সো ট্রাইড রিভারে মাছ ধরতে। দুজন পাল্লা দিয়ে ধরে কোনো দিন 10-12টা করেও ধরেছে ওরা মাছ। মা সেগুলো কর্ন মিলে চুবিয়ে ভাজে। দুপুরের খাওয়াটা দারুণ জমে ওঠে তাজা মাছ ভাজার কল্যাণে। হঠাৎ কোনো দিন বাবা বলে, আগামীকাল আর কোনো কাজ নয়, চলো জাম কুড়োতে যাই। আসলে সেটা পিকনিক। কাঠ টানার ওয়াগানে চড়ে বড়সড় এক বাস্কেটে লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়ে ওরা জঙ্গলের উদ্দেশ্যে। লেকের ধারে পাহাড়ের কাছে হালুকবড়ি ও বুবরির অনেক গাছ আছে। দূর দূরান্ত থেকে বহু পরিবার আসে এখানে জাম কুড়াতে। বাস্কেট হাঁটে এক একজন চলে যায় এক এক দিকে। লাঞ্চের সময় ফিরে এসে তুলনা করে কে কতগুলো পেয়েছে। সারাদিন গান বাজনা গল্প গুজব করে সন্ধ্যায় এক গাদা হলকবেরি ও ব্লুবেরি নিয়ে বাড়ি ফিরে আসে। মা মেয়েদের নিয়ে জ্যাম, জেলি আর আচার মরব্বা বানায় এই জ্যাম দিয়ে। পরবর্তীকালে বেশ কিছু খাবার টেবিলে পাওয়া যাবে হলকবেরি পাই অথবা ব্লুবেরি পুডিং। হঠাৎ একদিন রাতে খেতে বসে ঘোষণা দিল বাবা, এবার কদিন তোমাদের মা আর আমি ছুটি নেব। ভাবছি আঙ্কেল অ্যান্ড্রুস ওখানে কাটাবো একটা সপ্তাহ। ছেলেমেয়েরা তোমরা এই কটা দিন সবাই মিলে ভালো করে চলে সংসারটা চালিয়ে নিতে পারবে না? এলাইজা জেন আর রয়্যালের তো পারা উচিত, বলল মা। অ্যালিস আর আলমান্সো তো রয়েইছে তোমাদের সাহায্যের জন্য। আলমান্সো চাইলো অ্যালিসের দিকে, তারপর দুজনে একসাথে চাইলো স্বৈর শাসক এলাইজা জেনের দিকে। তারপর সবাই একসঙ্গে জবাব দিল, হ্যাঁ বাবা। 10 মাইল দূরে থাকেন আঙ্কেল অ্যান্ড্রুস। এই 10 মাইল যাওয়ার আগে বাবা আর মা প্রস্তুতি নিল পুরো এক সপ্তাহ। প্রতিদিনই গোটা কয়েক কাজের কথা মাথায় আসছে তাদের, যেগুলো সেরে রেখে না গেলে ক্ষতি হবে। এমনকি গাড়িতে চড়তে চড়তেও মার মনে আসছে নানান কথা। সন্ধ্যের সময় ডিম তুলে আনতে ভুলো না যেন, আর সব ঘেটে মাখন তোলবার দায়িত্ব কিন্তু তোমার উপরেই দিয়ে গেলাম এলাইজা জেন। মাখনে আবার লবণ বেশি দিয়ে দিও না। ছোট গামলায় রাখবে ওগুলো, ঢাকনা দিয়ে ঢেকো। বীজ হিসেবে যেসব শিম আর মটরশুঁটির বীজই রেখেছি ওগুলো আবার খেয়ে ফেলো না তোমরা। সবাই লক্ষ্মী হয়ে থেকো কেমন? সিটে বসার পর মনে পড়লো আগুনের কথা বলা হয়নি। আর শোনো এলাইজা জেন, আগুনের ব্যাপারে কিন্তু খুব সাবধান। চুলোয় আগুন থাকা অবস্থায় বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোমবাতির ব্যাপারেও সাবধান, যাই করো না কেন। গাড়ি চলতে শুরু করলো, তখনও চেঁচিয়ে বলল মা, আর হ্যাঁ, সব চিনি খেয়ে ফেলবে না সবাই। বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল গাড়ি। দুলকি চালে ছুটছে ঘোড়াগুলো। চলে গেল বাবা মা। কয়েক মুহূর্ত পর চাকার শব্দ মিলিয়ে গেল। কেউ কিচ্ছু বলল না, তবে ডাঁট সেটে এলাইজা জেনকেও মনে হলো একটু যেন দমে গেছে। বাড়িটা, কোলা ঘরগুলো আর ফসলের মাঠ মনে হচ্ছে মস্ত বিশাল আর শূন্য। পুরো একটা সপ্তাহ 10 মাইল দূরে থাকবে বাবা মা। হঠাৎ শূন্যে টুপি ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠল আলমান্সো। 2 হাতে বুক বাঁধল অ্যালিস। প্রথমে কি করব আমরা? গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করলো অ্যালিস। বাবা নেই, মা নেই, যা খুশি করতে পারে ওরা এখন, বাধা দেওয়ার নেই কেউ। বাসন কলসন মেজে রেখে বিছানা ঠিকঠাক করে ফেলবো এখন আমরা, বলল এলাইজা জেন। কেউ পাত্তা দিল না ওকে। রয়্যাল বলল, চলো আইসক্রিম বানাই। আইসক্রিমের ভক্ত এলাইজা জেনও একটু ইতস্তত করে রাজি হয়ে গেল, বলল চলো। আইস হাউস থেকে কাঠের গুঁড়ো সরিয়ে বড়সড় একটা বরফের চাই নিয়ে এলো রয়্যাল আর আলমান্সো। ওটা একটা ছালায় ভরে ছোট কুঠারের ভোঁতা দিয়ে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করলো।
একটা পেয়ালায় ডিমের সাদা অংশ ফেটাতে বেরিয়ে এলো অ্যালিস বরফের মতন কত দূরে এগোচ্ছে সেই কাজ দেখতে গেল। অ্যালিস জেন মাপ মতন দুধ আর দুধের সর নিল। তারপর ভাড়ার ঘরের ব্যারেল থেকে সাদা চিনি নিয়ে এলো। এ চিনি ঘরে তৈরি করা বাদামি রঙের ম্যাপল গুঁড়া নয়, শহর থেকে কিনে আনা। অতিথি এলেই শুধু এই চিনি ব্যবহার করেন মা। ব্যারেল থেকে 6 কাপ চিনি তুলে নিয়ে হাত দিয়ে সমান করে দিল সে উপরের চিনি। কারোর টের পাওয়ার আর উপায় নেই যে সে এখান থেকে চিনি নিয়েছে। বড় একটা দুধের গামলায় দুধ, চিনি, ডিম ভালো মতন নেড়ে নেড়ে মিশিয়ে হলুদ কাস্টার্ড তৈরি করা হলো। তারপর তার চেয়েও বড় একটা বালতিতে ওটা বসিয়ে চারপাশ দিয়ে লবণ মেশানো বরফের কুচি ঠাসা হলো আচ্ছা করে। এরপর একটা কম্বল দিয়ে মুড়ে ঢেকে ফেলল ওরা সবকিছু। কয়েক মিনিট পর কম্বল সরিয়ে বড় খুন্তি দিয়ে নেড়ে দিল ওরা জমে আসা আইসক্রিম। সবটা যখন ভালো মতন জমে গেল তখন কয়েকটা প্লেট আর চামচ নিয়ে এলো অ্যালিস। আর ভাড়ার থেকে মস্ত একটা কেক আর গরু জবাই করা ছুরি নিয়ে এসে মস্ত বড় বড় টুকরো কাটতে শুরু করলো আলমানসো। প্রতিটা প্লেটেই উঁচু করে আইসক্রিম তুলে দিল এলাইজা জেন। খাও এখন যার যত খুশি, কেউ কিচ্ছু বলবে না। দুপুরের মধ্যে পুরো কেক খেয়ে শেষ করলো ওরা। আইসক্রিমও আছে আরও অতি সামান্য। এলাইজা জেন নিয়মের ভক্ত। সে বলল ডিনার খাওয়ার সময় হয়েছে এখন, কিন্তু কেউ খেতেই রাজি হলো না, জানিয়ে দিল পেটে আর জায়গা নেই। আলমানসো বলল এখন একটা তরমুজ পেলে জমতো। লাফিয়ে উঠলো অ্যালিস, গুড, চলো নিয়ে আসি একটা। অ্যালিস, হুকুম ছাড়লো এলাইজা জেন, এদিকে এসো। সকালের নাস্তার বাসন পেয়ালা পড়ে আছে, আর এখন অনেক কাজ জমে রয়েছে, সব ধুতে হবে। ঠিক আছে, বলল অ্যালিস ফিরে এসে। বলতে বলতে বেরিয়ে গেল ঘর থেকে। তরমুজ খেতে রোদে তেতে আছে ছোট বড় অসংখ্য তরমুজ। কাঁচা না পাকা দেখে বোঝবার কোনো উপায় নেই, টোকা দিয়েই বুঝতে হয়। শব্দটা যদি কাঁচা কাঁচা লাগে তাহলে ওটা কাঁচা, আর যদি পাকা মনে হয় তাহলে পাকা। বড় সড়ো তরমুজগুলোর গায়ে টোকা দিচ্ছে আলমানসো, কিন্তু শব্দটা কাঁচা না পাকা সে ব্যাপারে একমত হতে পারছে না দুজনেই। এই যদি বলে কাঁচা, ও বলে না আমার মনে হচ্ছে পাকা। শেষ পর্যন্ত 6টা তরমুজের ব্যাপারে একমত হলো ওরা। ওগুলো ছিঁড়ে একটা একটা করে নিয়ে এলো বরফ ঘরে। ওখানে বরফের ওপর ছড়ানো ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাঠের গুঁড়োর ওপর বসালো ওগুলোকে। অ্যালিস গেল বাসন পেয়ালা ধুয়ে গুছিয়ে রাখতে। আলমানসো বলল এখন ওর কিছুই করতে ইচ্ছে করছে না, খুব সম্ভব সাঁতার কাটতে যাবে। কিন্তু অ্যালিস চোখের আড়ালে যেতেই এক দৌড়ে বেরিয়ে গেল কোলাবাড়ি থেকে। সোজা মাঠে গিয়ে হাজির হলো যেখানে চড়ছে কোল্টগুলো। পশু চড়ানোর মাঠটা মস্ত বড়, কড়া রোদ উঠেছে। দূরে তাকালে মনে হয় গরমে ভাপ উঠছে মাঠ থেকে, কাঁপা কাঁপা হালকা ধোঁয়ার মতন। ঝিঝি পোকা তীক্ষ্ণ আওয়াজ করছে। একটা গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে বেস আর বিউটি। ওদের ছোট্ট কোট দুটো দাঁড়িয়ে রয়েছে পাছে, লেজ নাড়ছে, 2-4 কদম নড়ে চড়ে দেখছে কেমন লাগে। 1 বছরই, 2 বছরই আর 3 বছরই কোল্টগুলো ঘাস খাচ্ছে মাঠে। সব কটা মাথা তুলে চেয়ে থাকলো আলমানসোর দিকে। হাতে কি যেন আছে, এমনি এক ভঙ্গি করে ধীর পায়ে এগুলো কোল্টগুলোর দিকে। আসলে কিছুই নেই ওর হাতে, ও শুধু কাছে গিয়ে একটু আদর করতে চাইছে ওদের। একটা বড় কোল্ট এগিয়ে আসছে আলমানসোর দিকে, তারপর আরেকটা, পর মুহূর্তেই কটা এগিয়ে এলো। সঙ্গে গাজর আনেনি বলে খুব খারাপ লাগলো ওর। রোদ লেগে চিকচিক করছে গাগুলো ঘোড়ার। আহা কি সুন্দর, চলবার ছন্দে নড়ছে শক্তিশালী পেছি। হঠাৎ একটা কোল্ট হুশ শব্দ করলো, আরেকটা পা ঠুকলো মাটিতে। চি করে উঠলো অপর একটা। মাথা উঁচু হয়ে গেল সব কটার, খাড়া হয়ে গেল লেজ। শুরু হলো দৌড়। সব কটার বাদামি রঙের পশ্চাৎ দেশ আর কালো খাড়া লেজ আলমানসোর দিকে ফেরানো। প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতন একটা গাছকে চক্কর দিয়ে একসঙ্গে ছোটা কোল্ট এবার সোজা ছুটে আসছে ওর দিকে। দৌড়ের ছন্দে নড়ছে বুকের পেশি। এতই জোরে দৌড়াচ্ছে যে আলমানসো বুঝতে পারলো এখন ওরা থামতে পারবে না, সরে যাওয়ার সময় নেই। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠলো, ওয়াও! কাঁপছে জমিন। দ্রুত এগিয়ে আসছে ওরা। চোখ মেললো, দেখলো ঠিক সামনেই এক জোড়া বাদামি হাঁটু
উঠছে উপর দিকে, তারপর সাঁই করে মাথার উপর দিয়ে উড়ে গেল পেট আর পেছনের পা। বাতাসের ধাক্কায় উড়ে গেল মাথার টুপি। থতমত খেয়ে গেছে ও। ওকে টপকে চলে গেছে একটা 3 বছরই কোল্ট। দূরে দাঁড়িয়ে দেখলো তুফান বেগে ছুটছে ওরা মাঠের উপর দিয়ে। পর মুহূর্তেই দেখলো রয়্যাল আসছে। আবার তুমি এসেছো কোল্টের কাছে? চেঁচিয়ে উঠল রয়্যাল। রাগে লাল হয়ে গেছে ওর চেহারা। কানে কথা যায় না, তাই না? এমন মার খাবে আজ, জীবনেও ভুলবে না। খপ করে আলমানজোর একটা কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চললো সে গোলা বাড়ির দিকে। ও যেন আসলে কিছুই করেনি সে কথা বোঝাবার চেষ্টা করলো আলমানজো, কিন্তু রয়্যাল শুনলই না কোনো কথা। আর একবার যদি মাঠে ধরতে পারি তোমাকে, হাঁপাতে হাঁপাতে বলল রয়্যাল, তোমার চামড়া তুলে দেবো আমি, বাবাকেও বলে দেবো। কান ডলতে ডলতে চলে গেল বিমর্ষ আলমানজো ট্রাইড রিভারের দিকে। যতক্ষণ না কিছুক্ষণ ভালো বোধ হয় ততক্ষণও সাঁতারই কাটলো। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছলো বাড়িতে সবার ছোট হওয়ার মতন বাজে ব্যাপার আর কিচ্ছু হয় না। বিকেলে বাড়ির সামনের প্রাঙ্গণে বলসম্যান গাছের নিচে ঘাসের ওপর বসে ঠান্ডা তরমুজ খেলো ওরা যার যত খুশি। পিচ্ছিল বিচিগুলি 2 আঙুলে টিপে টিপে পিস্তলের গুলির মতন মারতে থাকলো আলমানজো ইলাইজা জেনের দিকে। থামলো যখন খেকিয়ে উঠলো আর মারতে গেল তখন। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো আলমানজো। যাই, লুসিকে নিয়ে আসি, ঘাসগুলো খাবে। খবরদার, চেঁচিয়ে উঠলো ইলাইজা জেন। ছি, কি আক্কেল! নোংরা একটা ধাড়ি শুয়োরকে নিয়ে আসবে উনি বাড়ির সামনের উঠোনে? কে বলেছে ও নোংরা ধাড়ি শুয়োর? খেপে উঠল আলমানজো। আমার লুসি ছোট্ট আর অসম্ভব পরিষ্কার। সব জানোয়ারের মধ্যে ওরাই সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। ওর ঘরে গিয়ে ওর বিছানাটা একবার দেখলেই বুঝতে পারবে। ওরা নিজেরাই নিজেদের বিছানা করে। গরু, ঘোড়া আর ভেড়া সেটা পারে না। শুয়োরেরা। হয়েছে হয়েছে, লেকচার মারতে হবে না। শুয়োর সম্পর্কে আমি তোমার চেয়ে কম জানি না, বলল ইলাইজা জেন। তাহলে আর কখনো ওকে নোংরা বলতে এসো না, তোমার সমান পরিষ্কারও। আচ্ছা, মা কিন্তু তোমাকে হুকুম দিয়ে গেছে আমার কথা শুনতে, জবাব দিল ইলাইজা জেন। একটা শুয়োরের পেছনে তরমুজের খোসা কিছুতেই আমি নষ্ট করব না, ওগুলো দিয়ে মোরব্বা বানাবো। আমার ধারণা ওগুলোর মধ্যে আমারও খোসা আছে। যদিও আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু উঠে দাঁড়ালো রয়্যাল। চলে এসো আলমানসো, কাজগুলো সেরে ফেলি। দৈনন্দিন কাজ শেষ করে লুসিকে নিয়ে এলো আলমানসো বাড়িতে। শুয়োরটা বাড়ির চারপাশে ঘুরে ঘোঁত ঘোঁত করে আর চেঁচামেচি করলো। 2 কানে হাত চাপা দিয়ে দিল ইলাইজা জেন। রাতের খাবার শেষ করে একটা প্লেটে করে এটো খাবার নিয়ে গিয়ে খাওয়ালো আলমানসো লুসিকে। কান খাড়া করে শুনলো রান্নাঘরে তর্ক হচ্ছে রয়্যাল আর ইলাইজা জেনের। রয়্যাল চিনির মিঠাই খেতে চায়, কিন্তু ইলাইজা জেনের ধারণা কেবল শীতের সন্ধ্যাতেই খায় ওগুলো। রয়্যাল বোঝানোর চেষ্টা করছে গ্রীষ্মের সন্ধ্যাতেও একই সমান মজা লাগবে। কথাটা খুবই যুক্তিযুক্ত মনে হলো আলমানজোর। সেও গিয়ে রয়্যালের পক্ষ নিল। অ্যালিস বলল ও জানে কি করে চিনির মিঠাই তৈরি করতে হয়। ইলাইজা জেন যখন করবে না তখন ওর উপরেই দায়িত্ব পড়লো। চিনি আর চিটাই গুড় পানিতে গুলে জ্বালায় জাল দিল অ্যালিস, যতক্ষণ আঠা আঠা একটা ভাব না আসে। এরপর কয়েকটা প্লেটে মাখন মাখিয়ে ঢাললো জিনিসটা সমান ভাগে। ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য রেখে দিল প্লেটগুলো বারান্দায়। যত ঠান্ডা হয়ে আসবে ততই জমে শক্ত হয়ে যাবে মিঠাই। সবাই এবার আস্তিন গুটিয়ে হাতে মাখন মেখে নিল আঠার ভয়ে। দেখা গেল ইলাইজা জেনও হাতে মাখন মাখছে। বাইরে দাঁড়িয়ে আলমানজোর জন্য চেঁচাচ্ছে লুসি অনেকক্ষণ ধরে। আলমানজো বেরোলো চিনির মিঠাই ঠান্ডা হয়েছে কিনা দেখতে। হাত দিয়ে দেখলো, হ্যাঁ। ভাবলো লুসির জন্য কি একটা পাওয়া যাবে। এদিক ওদিক চেয়ে এক থাবা মিঠাই তুলে নিয়ে বারান্দার কিনারা থেকে আলগোছে ছেড়ে দিল লুসির হাঁ করা উদ্গ্রীব মুখে। ঠান্ডা হয়েছে শুনে যে যার প্লেট নিয়ে টানতে শুরু করেছে। টান দিলেই লম্বা হচ্ছে মিঠাই, আবার টানলে দ্বিগুণ লম্বা হচ্ছে, কিন্তু শক্ত হচ্ছে না কিছুতেই। কুছ পরোয়া নেই, শুরু হচ্ছে খাওয়া। অল্পক্ষণেই ওদের দাঁত, জিভ, আঙুল, গাল, এমনকি চুল পর্যন্ত চটচটে হয়ে গেছে আঠায়। মেঝেটা খানিকটা পড়ে গেল আলমানজোর হাত থেকে, আটকে গেল সেখানেই, আর তোলা গেল না। কটকটে শক্ত হওয়ার কথা চিনির মিঠাই, কিন্তু কে কার তেমনই নরম আঠা হয়ে থাকলো ওটা।
শেষকালে হাল ছেড়ে দিয়ে শুতে গেল ওরা। পরদিন সকালে গড়াবাড়ির কাজে রওনা হয়ে আলমান্সো দেখলো লুসি দাঁড়িয়ে আছে উঠোনে, মাথাটা ঝুলে পড়তে চাইছে মাটির দিকে। ওকে দেখে সেই ছোট্ট লেজটা প্রবল বেগে নাড়ছে, সেটা ঝুলে আছে মাটির দিকে, কিন্তু কিছুতেই সেই লেজটাকে উপরে তুলতে পারছে না। মাথাটা নাড়লো বিমর্ষ ভঙ্গিতে, ভোঁতা নাকটা একটু কুচকালো, ঝকঝকে সাদা দাঁতের জায়গায় মসৃণ বাদামি কি যেন দেখা যাচ্ছে ওর মুখে। মুহূর্তেই বুঝে ফেললো আলমান্সো ব্যাপারটা, দাঁতে দাঁত আটকে গেছে ওর চিনির মিঠাই খেতে গিয়ে। এখন না পারছে হাঁ করতে, না পারছে কিছু খেতে, না পারছে কোনো আওয়াজ করতে। আলমান্সোকে এগোতে দেখেই দৌড় দিল লুসি উল্টো দিকে। চিৎকার করে রয়্যালকে ডাকলো আলমান্সো। দুজনে মিলে ছুটলো এবার ওর পেছনে। দৌড় দৌড় দৌড়, দুজনকে একেবারে নাস্তা নাবুদ করে ছাড়লো লুসি। এদিকে যায় ওদিকে যায়, স্নোবল ঝোপের নিচ দিয়ে যায়, লাইকার জেলের পাশ দিয়ে যায়, বাগানটাকে লন্ডভন্ড করে দিয়েছে এবার। বাউলি কাটে, ডানে গিয়ে বাঁয়ে গিয়ে, মুখে টু শব্দটি নেই, চিনির মিঠাই আটকে রয়েছে ওর দুপাটি দাঁতে। হঠাৎ থমকে দাঁড়িয়ে রয়্যাল দুপায়ের ফাঁকে গোলে ছুটলো আবার। আছাড় খেলে এবার রয়্যাল। আলমান্সো প্রায় ধরেই ফেলেছিল। ডিগবাজি খেয়ে কয়েক গড়ান দিয়ে আবার দৌড় দিল লুসি। মটরছুটির গাছ ছিঁড়ে, পাকা টমেটো মারিয়ে, বাঁধাকপি উপড়ে ফেললো ওরা। অ্যালিস এসে যোগ দিয়েছে এবার সঙ্গে। দৌড় গড়ায় দাঁড়িয়ে ইলাইজা জেন চেঁচাচ্ছে, এই যে এদিকে যা, ওই দিকে যা, ধরো ধরো। শেষকালে তিনজনে এক কোনায় আটকালো লুসিকে। তাও সে দমবার পাত্রী নয়। অ্যালিসের পাশ দিয়ে বাউলি কেটে চলে যাচ্ছিল। ঝাঁপ দিয়ে জাপটে ধরলো এবার আলমান্সো। ভয়ে পেয়ে পা ছুড়ল লুসি। ছটপট করে বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে আলমান্সোর কাপড়। ছাড়লো না কিন্তু আলমান্সো। অ্যালিস চেপে ধরলো পেছনের দুই পা। রয়্যাল জোর করে ওর মুখ থেকে টেনে বের করলো যে আঠালো মিঠাইটা ছিল সেটা। এতক্ষণে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল লুসি। রাতভর যে নালিশ সে জানাতে পারেনি, আধ ঘন্টা ধরে তাড়া করা হচ্ছে তাকে, অথচ সে ভয়ে সে প্রকাশ করতে পারেনি, সেই সব একসঙ্গে বেরিয়ে এলো ওর কণ্ঠ চিরে। ছাড়া পেয়েই ছুটল সে নিজের ঘরের দিকে। আলমান্সো জেমস ওয়াইল্ডার, মায়ের ভঙ্গি নকল করে তীক্ষ্ণ কণ্ঠে বলল ইলাইজা জেন। নিজের চেহারাটা একটু দেখো গিয়ে আয়নায়। পাত্তা দিল না আলমান্সো, যদিও জানে ইতিমধ্যে ও দুটো অপরাধ করে ফেলেছে। চিনির মিঠাই খাইয়েছে ও শুয়োরকে, আর কাপড়টা ছিঁড়েছে এমন জায়গায় যে সেলাই করলেও দেখা যাবে। তবুও স্বস্তি বোধ করছে যে পুরো একটা সপ্তাহ মা জানবে না কিচ্ছু। ওইদিকে আবারও আইসক্রিম বানালো ওরা। শেষে করলো শেষ কেকটাও। অ্যালিস বলল পাউন্ড কেক কি করে বানাতে হয় জানেও, একটা বানিয়ে রেখে বৈঠকখানায় আরাম করতে যাবে। না যাবে না, বাধা দিল ইলাইজা জেন। তুমি ভালো করে জানোই না, বৈঠকখানাকে নষ্ট করতে যেও না, ওটা শুধুমাত্র মেহমানদের জন্য। ওর মুখের ওপর কেউ কিচ্ছু বলল না, কিন্তু আলমান্সোর মনে হলো বেশি বেশি বাড়াবাড়ি করছে ইলাইজা জেন। এটা ওর বৈঠকখানা নয়, মাও বলেনি যে ওখানে বসা যাবে না। ইচ্ছে করলে অ্যালিস ওখানে বসবেই, কেন বসবে না? বিকেলে পাউন্ড কেকের খবর নিতে রান্নাঘরে এলো আলমান্সো। দেখলো চুলো থেকে মাত্র নামিয়েছে ওটা অ্যালিস। এতই অপূর্ব গন্ধ যে কোনটা থেকে ভেঙে একটু মুখে পুরলো ও। ভাঙাটা ঢকবার জন্য কেকের এক পাশ থেকে দুটো টুকরো কাটলো অ্যালিস। দুজন দু টুকরো কেক খেলো অবশিষ্ট আইসক্রিম টুকরো দিয়ে। আরো আইসক্রিম বানাবো? জিজ্ঞাসা করলো অ্যালিস। দূর, উপরের দিকে ইঙ্গিত করে বলল, উপরে আছে ও, চলো বৈঠকখানায় গিয়ে বসি। পা টিপে চলে এলো ওরা বৈঠকখানায়। খড়খড়ি নামানো, তাই ঘরটা আধো অন্ধকার, কিন্তু সত্যি চমৎকার করে সাজানো। ওয়ালপেপার গুলো সাদার উপর সোনালি কাজ করা। কার্পেটটা মার অনেক যত্নে নিজের হাতে বোনা। সেন্টার টেবিলের উপরে মার্বেল পাথরে ঢাকা, তার উপর রয়েছে সুন্দর গোলাপের নকশা আঁকা লম্বা একটা ল্যাম্প। তার পাশে ভেলভেট মোড়া ছবির অ্যালবাম। চারপাশের দেওয়াল ঘেঁষে মখমলের গদি লাগানো সুদৃশ্য চেয়ারে ঢাকা। দুই জানলার মাঝখানের দেওয়ালে ঝুলছে জর্জ ওয়াশিংটনের ছবি। কঠোর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন চোখে চোখে। আলগোছে সোফায় উঠে বসলো অ্যালিস,
কিন্তু সফার পিচ্ছল কাপড় ওকে ফেলে দিল মেঝেতে। জোরে হাসার সাহস নেই, পাছে ইলাইজা জেনে ফেলে। ৩২ পাটি দাঁত বেরিয়ে পড়েছে অ্যালিসের। আবার উঠে বসলো সোফায়, আবার পিছলে নেমে গেল। মজা পেয়েও আলমান্জো বসলো কয়েকবার। ওই একই ঘটনা, থাকা যায় না, পিছলে নেমে পড়ছে নিচে। মনের আনন্দে হাসছে দুজন। খুশি যখন গলার আওয়াজ তখন বেরিয়ে আসবার উপক্রম হলো, তখন আর সোফায় উঠতে ওরা সাহস করলো না। সত্যি সুন্দর করিয়েছে, সাজিয়েছে মা ঘরটা। ঘুরে ঘুরে শোকেসে সাজানো ঝিনুক, প্রবাল, চীনামাটির পুতুল সব দেখলো ওরা অনেকক্ষণ ধরে। কিন্তু যেই ইলাইজা জেনের পায়ের আওয়াজ পাওয়া গেল সিঁড়িতে, পা টিপে বেরিয়ে দরজা ডিঙিয়ে চলে গেল ওরা। এত আনন্দ, এত স্বাধীনতা, মনে হচ্ছিল এইভাবে বুঝি চলতে থাকবে, সপ্তাহ আর ফুরবে না। কিন্তু এক সকালে বলল ইলাইজা জেন, কাল ফিরবে বাবা মা। খাওয়া বন্ধ হয়ে গেল সবার। বাগানের আগাছা পরিষ্কার করা হয়নি, মটরশুঁটি শিম তোলা হয়নি, মুরগির ঘরটা চুনকাম করবার কথা ছিল, হয়নি সেটা। দেখার মতন হয়েছে বাড়িটা, বলল ইলাইজা জেন চারপাশে চেয়ে। মাখন তুলতে হবে আর যতটা পারা যায়। ইস, মাকে কি জবাব দেব, চিনি তো সবই শেষ। চিনির ব্যালেডে উকি দিল ওরা। সত্যি তলাটা দেখা যাচ্ছে। সান্ত্বনা দিল অ্যালিস, ভাগ্য ভালো, তলায় সামান্য হলেও একটু চিনি আছে। মা বলে গেছে সব চিনি খেয়ে ফেলো না। কই, আমরা তো সব খেয়ে ফেলিনি। হুঁশ ফিরে এসেছে এবার সবার। যেই যতটা পারে সাধ্যমতো কাজ এগিয়ে রাখবার চেষ্টা করলো মন দিয়ে। রয়্যাল আল আলমাজোর নিড়ানি দিয়ে ঝাঁপিয়ে পড়লো বাগানে। মুরগির ঘর চুনকাম করে ফেললো, গোয়াল ঘর আর দক্ষিণ গোয়াল ঘরটার মেঝে ঘষে পরিষ্কার করলো। ঘরের মেঝে পরিষ্কার করছে এই দুই বোন। আলমানজোকে দিয়ে দুধের স্বর ঘাটালো ইলাইজা জেন। মাখন তুললো ব্যস্ত হাতে, লবণ মিশিয়ে তুলে রাখলো গামলায়। ঘর দর ঠিক করতেই মেয়েরা সারাদিন এত ব্যস্ত থাকলো যে ডিনার সারতে হলো সবাইকে শুধু রুটি, মাখন আর জ্যাম দিয়ে। পেটের এক কোনাও ভরলো না আলমানজোর। এবার আলমানজো, তুমি স্টোভটা পালিশ করে ফেলো, হুকুম দিল ইলাইজা জেন। স্টোভ পালিশের কাজটা খুব খারাপ লাগে আলমানজোর, তবে কথা না শুনলে যদি আবার শুয়োরকে চিনি মিঠাই খাওয়ানোর ব্যাপারটা মাকে বলে দেয়, সেই ভয়ে কালি আর ব্রাশ নিয়ে কাজে লেগে গেল ও। কিন্তু অযথা তাড়া দিচ্ছে ইলাইজা জেন, ঘ্যান ঘ্যান করছে, তাই মেজাজ ঠিক রাখা ভীষণ কঠিন হয়ে গেল ওর পক্ষে। সাবধান, মেঝেতে আবার রং ফেলো না, ঝাড়ু দিতে দিতে আবার বলল ইলাইজা জেন। একটা কথাও কিন্তু বললো না আলমানজো। অত পানি দিও না আলমানজো, ইস, আর একটু জোরে ডলতে পারো না? কোনো জবাব দিল না আলমানজো। বৈঠকখানায় ঢুকলো ইলাইজা জেন ঝাড় পোষ করতে। ওখান থেকে চেঁচিয়ে বলল, আলমানজো, হয়েছে তোমার স্টোভ পালিশ? না। এ হে, হাত চালাও, হাত চালাও। উফ, চাকর খাটাচ্ছে, বিড়বিড় করে বলল আলমানজো। বিবি সাহেব? কি বললে? গোলা চড়িয়ে জানতে চাইল ইলাইজা জেন। কিছু না। জানলা এসে দাঁড়ালো বেলে ইলাইজা জেন। কিছু না মানে? কি যেন বললে এক্ষুনি বিড়বিড় করে? সোজা হয়ে বসলো আলমানজো, চেঁচিয়ে উঠলো কর্কশ কণ্ঠে, বলেছি তুমি বিবি সাহেব, চাকর পেয়েছ আমাকে? হাঁ হয়ে গেল ইলাইজা জেন, তারপর চেঁচিয়ে উঠলো, দাঁড়াও, তুমি আলমানজো জেমস ওয়াইল্ডার? আসুক মা, মাকে আমি বলবো। কালি মাখা ব্রাশটা আসলে ঠিক ছুটতে চাইনি আলমানজো, কিন্তু কেমন করে জানি ওটা ছুটে গেল হাত থেকে। ইলাইজা জেনের কানের পাশ দিয়ে সাই করে চলে গেল। থ্যাপ, সোজা গিয়ে বৈঠকখানার ওপাশের দেওয়ালে লাগলো ওটা। সাদার উপর সোনালি কাজ করা দামি ওয়ালপেপারের উপর এখন বিচ্ছিরি ধাবড়া একটা কালো দাগ দেখা গেছে। ভয়ে চেঁচিয়ে উঠল অ্যালিস। ঘুরেই গোলাবাড়ির দিকে দৌড় দিল আলমানজো। সিঁড়ি বেয়ে খড়ের গাদায় উঠে যতদূর সম্ভব ভেতরে সিঁধিয়ে লুকিয়ে থাকলো। ঠুকরে কাঁদতে ইচ্ছে করলো ওর, কিন্তু বয়সটা প্রায় 10 বছর হয়ে যাওয়ায় আর পারছে না। মা এসে দেখবে তার স্বাদের বৈঠকখানার কি হাল করেছে ও। বাবা ওকে উড সেটে নিয়ে গিয়ে ব্ল্যাক স্নেক চাবুক দিয়ে পেটাবে। এই খড়ের গাদার মধ্যে যদি বাকি জীবনও লুকিয়ে থাকতে পারতো তাহলে বড় ভালো হতো। অনেকক্ষণ পর খড়ের গাদার কাছে এসে ডাকলো ওকে রয়্যাল। হামা গুড়ি দিয়ে বেরিয়ে এলো। বুঝতে পারলো সবই জানে রয়্যাল। বড় জোর পিট্টি খাবে এবার তুমি, বলল রয়্যাল সহানুভূতির স্বরে। এবার দুজনেই জানে
এই পিকটি এড়ানোর উপায় নেই। বাবা জানতে পারলে চাবুক মারবেই, আর না জানতে পারার কোনো কারণই নেই। তাছাড়া মারটা যে অন্যায় হবে তাও না। মারুক, আমি কেয়ার করি না, বলল আলমান্সো। দৈনন্দিন কাজ ছবি করলো ও রয়্যাল, সঙ্গে সঙ্গে সাপার খেলেও চুপচাপ। তারপর শুতে চলে গেল উপরে। যাওয়ার আগে একবার বৈঠকখানার দিকে তাকালো। জানলার দরজাটা বন্ধ, কিন্তু মনের চোখে পরিষ্কার দেখতে পেল দেওয়ালের গায়ে কুৎসিত কালো দাগটা। পরদিন গাড়িতে চড়ে ফিরে এলো বাবা মা সবার সঙ্গে। আলমান্সো বাইরে গিয়ে দাঁড়ালো। ওর কানে কানে বলল, অ্যালিস, অত ভেবো না, হয়তো তোমার একটা দোষও ধরতে পারবে না ওরা। কিন্তু খুবই উদ্বিগ্ন দেখালো ওকেও। খুশি খুশি গলায় বাবা বলল, এই যে তোমরা সবাই ঠিকঠাক মতন ছিলে তো? হ্যাঁ বাবা, জবাব দিল রয়্যাল। ঘোড়া খুলবার জন্য বাবা পিছু নিল। আস্তা বলে গেল আলমান্সো বাড়িতেই থাকলো। মা হ্যাটের ফিতে খুলতে খুলতে ঘুরে ফিরে দেখছে বাড়ির অবস্থা। তোমাদের প্রশংসা করতেই হয়, ইলাইজা জেন আর অ্যালিস, বলল মা দেখে শুনে। সব দেখছি ঝকঝকে তকতকে করে রেখেছো। বাহ, আমি যে ছিলাম না তা কে বলবে? মা নিচু গলায় ডাকলো, অ্যালিস। কিন্তু মা, কি হয়েছে বাচ্চা, কিছু বলবে? মা, সব চিনি খেতে মানা করেছিলে আমাদের, কিন্তু আমরা যে প্রায় সবটুকুই খেয়ে ফেলেছি। হাসলো মা। তোমরা সবাই মিলেমিশে লক্ষ্মী হয়ে থেকেছো। ওর কাঁধে হাত রাখলো। তাই চিনির জন্য আমি আর বকবো না। কিন্তু মা তো এখনো বৈঠকখানার ওই কালো দাগটা দেখেনি। দরজা বন্ধ। সেই দিন কিছুই টের পেল না মা, পরদিনও না। এদিকে আলমান্সোর গলা দিয়ে তো আর খাবার কিছুতেই নামতে চায় না। মা চিন্তিত হয়ে পড়ল। ওকে ধরে ভাড়ার ঘরে নিয়ে হজমের জন্য সেই ভয়ঙ্কর বিটকেল ওষুধটা খাওয়ালো বড় চামচে পুরে 1 চামচ। আলমান্সো ভাবছে এখনো দেখছে না মা দাগটা, এবার দেখে ফেললে ব্যাস হলো। এমন ভয় ভয়ে আর থাকতে পারছে না ও সারাক্ষণ। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা গাড়ি এসে থামলো সামনের আঙিনায়। মিস্টার মিসেস ওয়েব এসেছেন বাড়িতে। বাবা মা বাইরে গিয়ে সাদরে ডেকে আনলো অতিথিকে। আলমান্সো শুনলো মা বলছে, আসুন, একেবারে বৈঠকখানায় নিয়ে বসি। পাথরের মূর্তির মতন জমে গেল আলমান্সো। জবাব বন্ধ হয়ে গেল। হায় হায়, কপালটা ওর এতই খারাপ ভাবতেই পারেনি ও। সাধারণ গোছানো বৈঠকখানা, মায়ের গর্বের জিনিস, বেচারি জানেও না কি সর্বনাশ করে রেখেছে ওই ঘরের। মেহমানদের নিয়ে ঢুকেছে মা বৈঠকখানায়, এক্ষুনি চোখে পড়বে কালো বিশ্রী দাগটা। তারপর আর ভাবতে পারলো না ও। সবাইকে নিয়ে ভেতরে ঢুকে গেল মা। ওদের পিছনটা শুধু দেখতে পেল আলমান্সো, আর শুনতে পেল জানলার শেডগুলো উঠে যাচ্ছে উপরে। ঘরটা এখন পুরোপুরি আলোকিত। ওর মনে হলো অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না। আপনি এই বড় চেয়ারটা নিন মিস্টার ওয়েব, মায়ের গলা শোনা গেল। আরাম করে বসুন। আর মিসেস ওয়েব, আসুন, আপনি আর আমি এই সোফায় বসি। মা কি দেখেনি? বাহ, কি সুন্দর বৈঠকখানা আপনার, মিসেস ওয়েবের কণ্ঠে অকৃত্রিম প্রশংসা। আর এক পা এগোতেই দেয়ালের সেই জায়গাটা দেখতে পেল আলমান্সো। আরে, নিজের চোখকেও বিশ্বাস করতে পারলো না ও। যেখানটায় ব্রাশের থাবড়া কালো দাগটা থাকবার কথা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালপেপার, সাদার উপর চমৎকার সোনালী কাজ করা। কোথাও কোনো রকম কোনো দাগ নেই। ওর সন্দেহ হলো ওর কি ভুল জায়গায় খুঁজছে, হয়তো অন্য কোনো জায়গায় লেগেছিল ব্লাস্টটা। ভালো করে দেখবার জন্য ও আরো একটু সামনে বাড়তেই দেখতে পেল মা ওকে। এই যে আলমান্সো, এসো, ভেতরে এসো, ডাকলো মা। ভিতরে গিয়ে একটা মখমলের চেয়ারে বসলো আলমান্সো। মেঝেতে পা ঠেকিয়ে রাখলো যেন পিছনে না পড়ে যায়। আঙ্কেল অ্যান্ড্রুস ওখানে বেড়াতে যাওয়ার গল্প শোনাচ্ছে মা বাবা। এদিক ওদিক চোখ বুলিয়ে কোথাও কোনো দাগ দেখতে পেল না ও। বাচ্চাদের রেখে এত দূর গিয়ে ওদের জন্য দুশ্চিন্তা হয়নি আপনার? জিজ্ঞাসা করলেন মিসেস ওয়েব। না, গর্বের সঙ্গে বলল মা। আমি জানতাম ওরা সব ঠিক মতন চালিয়ে নিতে পারবে। ফিরে এসে দেখি যেমন রেখে গেছি তেমনই আছে ঘরদোর, সব কাজ করেছে ঠিকঠাক মতন। পরদিন চুরি করে বৈঠকখানায় ঢুকলো এবার আলমান্সো। ঠিক যেখানে গিয়ে লেগেছিল ব্রাশটা, ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানে ক্ষুদ্র একটা কাটার দাগ দেখা যাচ্ছে। জায়গাটা কেটে বের করে সেখানে আরেকটা ওয়ালপেপার সাটা হয়েছে অতি যত্নে। নকশার সঙ্গে এমন সুন্দরভাবে মিলে গেছে যে জেনে শুনে বা খুঁজিয়ে দেখলে চোখে পড়ার জো নেই। তককে তককে থাকলো আলমান্সো। ইলাইজা জেনকে একা পেয়ে জিজ্ঞাসা করলো, তুমি বৈঠকখানার ওই ওয়ালপেপারটা মেরামত করেছো? হ্যাঁ, হাসলো ইলাইজা জেন।
চিলেকোঠায় খুঁজতেই বেঁচে যাওয়া এক টুকরো ওয়ালপেপার পেয়ে গেলাম। ওটাকে কেটে কুটে সাইজ করে পয়দার আঠা দিয়ে সেঁটে দিলাম। আমাকে মার থেকে বাঁচানোর জন্য? তবে আর কেন? ভাবা বেগে ফুটে উঠলো আলফানসোর চেহারা। বলল, তোমার দিকে ব্রাশটা ছোড়ার জন্য আমি খুব দুঃখিত। সত্যি? কি করে যে ছুটে গেল ওটা? আমি সত্যিই দুঃখী ইলাইজাজেন। ঠিক আছে বলল ইলাইজাজেন। আমিও খুব সম্ভব খুব বিরক্ত করে ফেলেছিলাম তোমাকে, তাই না? যদিও তা যাইনি, আমি আসলে তখন খুব টেনশনে ছিলাম, তো মেজাজ চড়ে গিয়েছিল। যাক, আমিও দুঃখিত, আর তোমাকে মার খাওয়াবো না। তুমিও তো আমার একমাত্র ছোট্ট একটা দুষ্টু ভাই, তাই না? কৃতজ্ঞতায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো আলমানজোর। চট করে মুখ ফিরিয়ে হাঁটা দিলেও অন্যদিকে। মা কোনোদিন জানতেই পারেনি বিশ্রী ওই কালো দাগটার কথা। শেষ হলো ফার্মার বয়ের 3rd পার্ট। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্টগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই আমার গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।